নমস্কার। প্রথমে গ্রহণ করুন তৃপ্তিময় অপেরার প্রযোজক, পরিচালক, ম্যানেজার ও কলাকুশলী শিল্পীবৃন্দের আন্তরিক অভিনন্দন। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বলক দাহিনী তুমি জাগো, জাগো তুমি জাগো। অন্তরে অন্তরে তাওয়ালো কালী মা কলুষ যত মুছে নিয়ে যায়। অন্তরে অন্তরে তাওয়ালো কালী মা কলুষ যত ছবি রাঙিয়ে তুলো, প্রভাত জাগো জাগো, প্রভাত জাগো জাগো নবদিন অন্ধতি মেরুদা, খোলো হে খোলো শান্তি। যাত্রা আরম্ভের পূর্বে দর্শকবৃন্দের প্রতি কয়েকটি বিশেষ ঘোষণা। যেসব খুঁটিতে আমাদের মাইকের হর্নগুলি বাঁধা আছে, দয়া করে সেগুলোকেও হেলান দিয়ে বসবেন না বা এদিক ওদিক ঘোরাবেন না। যাত্রা কমিটির কাছে বিশেষ অনুরোধ, যাত্রা চলাকালীন আপনাদের প্রচার মাইকটি বন্ধ রাখবেন। বিশেষ কোনো প্রয়োজন থাকলে যাত্রা দলের ম্যানেজার বাবুর সঙ্গে যোগাযোগ করে প্রচার পর্ব বজায় রাখার সচেষ্ট থাকবেন। আর একটি বিশেষ ঘোষণা, কলিকাতা নন্দকুমার বেল্লা যে কোনো যাত্রার দল, বাউল, গাজন, অর্কেস্ট্রা বায়নার জন্য যোগাযোগ করুন শ্রী দুর্গা যাত্রা বুকিং অফিস, লীলা বাস স্ট্যান্ড, প্রোপাইটার লক্ষ্মীকান্ত প্রধান। ঘোষণাগুলি শেষ হলো। নমস্কার। পরম পুরুষ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের চরণে প্রণাম জানিয়ে ও মা মনসা মাতার শ্রী চরণে বন্দনা করি, শুধু দর্শক মণ্ডলী আশীর্বাদ পাথেয় করি শুরু করতে চলেছি আজকের সামাজিক যাত্রাপালা। তুমি আজ কত দূরে? রচনা বাবলি ভট্টাচার্য, সম্পাদনা পি সামন্ত, নির্দেশনা যাত্রা দোনাচার্য রঞ্জন কুমার, সঙ্গীত পরিচালনা নির্মল কুমার ও মাস্টার অমল, নীতি মিস রিয়া, আলো ধ্বনি মাতা পিতা সাউন্ড সার্ভিস, নিয়ন্ত্রণে অনন্ত কুমার ও বিশ্বজিৎ, জেনারেল ম্যানেজার রাম কুমার, দল ম্যানেজার মানব বন্ধু, শ্রেষ্ঠাংশে সুদর্শন গায়ক নায়ক ঋতুরাজ ব্যানার্জি, গ্ল্যামার কুইন নায়িকা মিস রিয়া, এভারগ্রিন হিরো মিস্টার রাজ, এ যুগের ভাইরাস মিস্টার জ্যাকি, অদ্বিতীয় রোমান্টিক জুটি পিউ ও পলাশ, প্রতিমাময়ী অভিনেত্রী মিস চন্দনা ও দিলীপ কুমার অভিনীত। শুরু করতে চলেছে 1431 সালের অর্পণ দেই শোভন মানিক নিবেদিত, প্রতিমা সামন্ত, বিপ্লব সামন্ত প্রযোজিত, মা মনসা মাতার আশীর্বাদ ধন্য তৃপ্তিময় অপেরা পরিবেশিত এক বড় মাপের সামাজিক যাত্রাপালা। তুমি আজ কত দূরে? তুমি আজ কত দূরে? তুমি আজ কত দূরে? পারবো না, সব দিকে খেয়াল রাখা আমার পক্ষে সম্ভব নয়। আমার মেয়ের বিয়ে বলে আমি এমন কি অন্যায় করে ফেলেছি? বরযাত্রী এসে গেল,
মা মনসা, বাবা বুড়ো শিব, আমার বাচ্চার মেয়েটাকে অনেক কষ্টে বুঝিয়ে সুঝিয়ে আমি এই বিয়েতে রাজি করেছি। তুমি ওকে সংসারী করো ঠাকুর, তুমি ওকে সংসারী করো। ওইরকম ছেলে পাওয়া খুব ভাগ্যের ব্যাপার। আমার মেয়ে পায়েল অনেক ভাগ্য করেছে, তাই তোমার ভাগ্নের সম্রাট মতো স্বামী পাবে। তাছাড়া ওর যা চেহারা, সেই জন্যই তো সম্রাট অন্য কোনো চাকরিতে ইন্টারভিউ দেয়নি, শুধু পুলিশের চাকরিতে ইন্টারভিউ দিয়েছে। আর যতদিন চাকরি না পায় ও বিয়েই করবে না। আমার বিশ্বাস ও পুলিশের চাকরি পাবে, ও শিক্ষা কখনো বিফলে যাবে না। তাই বলে আমাকে তুমি একটা বেকার ছেলের হাতে তুলে দেবে? সীমা, বিয়ের করে সাজে সেজে এরকম চিন্তা একদম মনে আনিস না। আমি আবারও বলছি, সম্রাট ছেলে হাজারে একটাও মিলবে না। আমি আমার প্রাণের ঠাকুরের কাছে জানতে পেরেছি সম্রাটের সঙ্গে তোর রাজ্যটক হবে। তুই সুখী হবি মা, তুই সুখী হবি। তোমার ধারণা ভুল বাবা, সম্রাট কখনো আমাকে সুখী করতে পারবে না। ওর মতো একটা বেকার ছেলে আমার মতো মেয়েকে কখনোই সুখী করতে পারবে না। এই ধারণা মন থেকে ভুলে গিয়ে সম্রাটের উপর ভরসা রাখো মা। ছোটবেলা থেকেও মা পায়নি, সকলে লাঞ্ছনা গঞ্জনা পেয়েও বড় হয়েছে। ওকে তুমি ভালোবাসো, দেখবে ও একদিন তোমার জন্য জীবন দিয়ে দেবে। মন থেকে এ বিয়েতে রাজি না হলেও বাবার ইচ্ছে পূরণ করতে আজ আমি নিজেকে কোণের সাজে সাজিয়েছি। বাবা মায়ের আশীর্বাদ কখনো বিফলে যায় না রে মা। তুই দেখিস, তুই ভীষণ সুখী হবি মা, তুই ভীষণ সুখী হবি। আমি যাই মা, বরকতার সঙ্গে কথা বলে আমি বিয়ে বসানোর ব্যবস্থা করি। তোরা কে কোথায় গেলি? আরে তাড়াতাড়ি বিয়ে বসানোর ব্যবস্থাটা কর। বিশ্বাস করুন, এ বিয়েতে আমার বিন্দু মাত্র মত নেই। ছোটবেলা থেকে আমি নাচ গান অভিনয় করতে ভালোবাসি। আমি টিভি সিরিয়ালে, ফিল্ম লাইনে বড় স্টার হতে চাই। মামা, ও মামা, আরে গাড়ি থেকে নেমে গেলে কোথায়? ওই সঞ্জু ডাকছে। সঞ্জু? হ্যাঁ সঞ্জু। সঞ্জু কে জানো মা? সঞ্জু হচ্ছে সম্রাটের সৎ ভাই। সঞ্জু সম্রাটের সৎ ভাই হলেও দাদাকে রীতিমতো ভক্তি শ্রদ্ধা করে। ওরা দুটি ভাই যেন রাম আর লক্ষ্মণ। এসে গেছি মামা, আমি এসে গেছি। ও, তুমি তো সঞ্জু। আমি তো হব তোমার দেবলক্ষণ, আর তুমি হবে আমার সীতা বৌদি। তাহলে বৌদি, চট করে প্রণামটা সেরেই ফেলি। আরে তাহলে জিজ্ঞাসা করছো কেন? দেরি না করে চট করে সেরেই ফেলো। তুমি আবার কে? দাঁড়াও বই দাঁড়াও, পরিচয়টা আমি করে দিচ্ছি। কি গো, তুমি বলবে না বৌদিকে আমি বলে দেবো? মানে তুমি কে, কেন আমার দাদার বিয়েতে আজ এ বাড়িতে এসেছো? আরে বাবা, তোমার সঙ্গে আমার সম্পর্কটা কি সেটা বৌদিকে খুলে বলতে হবে না? আচ্ছা, কি বলতে চাইছিস খুলে বলতো? সরি মামা, সরি, একদম ভুল হয়ে গেছে। তোমাকে তো আগে বলতে হবে, কারণ তুমি তো আমাদের দুজনের শেষ ভরসা। दीदी तेरा देवर दीवाना, दीदी तेरा देवर दीवाना, हाय राम गुरु का डाली डाला, हाय राम गुरु का डाली डाला। दीदी तेरा देवर दीवाना, ओ दीदी तेरा देवर दीवाना, हाय राम गुरु का डाली डाला, हाय राम गुरु का डाली डाला। ला 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 এই ভালো লাগছে না কথাটা অন্তত আজকে প্লিজ বলো না, কারণ তোমাকে আর মামাকে তো আমাদের লাইনটা ক্লিয়ার করে দিতে হবে। তোমরা কথা বলো, আমি আসছি। বুঝতে পেরেছি, ডুবে ডুবে জল খাও, শিবের বাবাও টের পায় না। মামা বাবু। তুমি আমার এই ছোট ভাগ্নে সঞ্জুকে। হ্যালো, হ্যাঁ আমি পায়েল বলছি। আরে না না, ঠিক আছে ঠিক আছে, এখন আমি বেশি কথা বলতে পারছি না, রাখছি রাখছি। কি হলো, চুপি চুপি কার সঙ্গে কথা বলছো? নিশ্চয়ই দাদার সঙ্গে। না হ্যাঁ মানে ওই হলো আর কি। তোমরা উভয় উভয়কে চেনো, দুজন দুজনকে ভালোবাসো, তাই তোমাদের বিয়েটা আমি দিয়ে দেবো। সত্যি বলছো বৌদি? সত্যি সত্যি সত্যি। লা 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 লা
ডাকছিস কেন? হ্যাঁ বাবা, এবার তোমার মন থেকে সব চিন্তা ঝেড়ে ফেলে দাও। আমি আগে বুঝতে পারিনি যে এরা এত ভালো মানুষ। এদের ঘরে বউ হয়ে গেলে না আমি ভীষণ ভীষণ সুখী হব বাবা। তাহলে আমার কথাটা মিললো তো? হ্যাঁ বাবা, আমার মনে আর কোনো অশান্তি নেই। এরাই হবে আমার আপনজন। ভাবতেছে আমার কি ভালো লাগছে। কিন্তু এত আনন্দের মাঝে আমার বুকটা ফেটে যাচ্ছে কেন বাবা? আমার চোখে জল আসছে কেন বাবা? আরে মা, আজ তোর বিয়ে, বাবা? সেটিতে সিঁদুর পরবি, কাল সকালে সম্রাটের বউ হয়ে শ্বশুর বাড়ি চলে যাবে। বাবা, তুমি যদি এইভাবে কেঁদে ভেঙে পড়ো তাহলে আমি নিজেকে কেমন করে চুপ করিয়ে রাখবো বলো তো? ছোটবেলায় আমি মাকে হারিয়েছি। তুমি তুমি তো আমাকে মায়ের আদর স্নেহ দিয়ে মানুষ করেছো বাবা। তুমি তো আমাকে মায়ের আদর স্নেহ দিয়ে মানুষ করেছো। আরে মা, সেই ছোটবেলা থেকে আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি। তোর মায়ের অভাব আমি কখনো বুঝতে দিইনি। বাবা, তুই সেই কবে এত বড় হয়ে গেলি রে মা? তুই কবে এত বড় হয়ে গেলি? কাল সকালে শ্বশুর বাড়ি যাওয়ার সময় আমার কোনো কাঞ্জলিটা দিবি তো? বাবা! আমি সমস্যাই এইভাবে আপনি ভেঙে পড়বেন না, আপনার শরীর খারাপ করবে। কাঁদবে না, একদম কাঁদবে না কানুদা। মেয়ে হয়ে যখন জন্মেছে তখন তো যে শ্বশুর বাড়ি ও স্বামীর ঘর করতে যেতেই হবে। মেয়েদের ভাগ্য কখন যে কোথায় টেনে নিয়ে যায় তা কেউ জানে না। একটা রাজার ঘরের মেয়ে ভিখিরি বাড়ির বউ হয়, আবার একটা ভিখিরি বাড়ির মেয়ে রাজার ঘরের বউ হয়। হ্যাঁ বাবা, তুমি আর একদম কাঁদবে না। অষ্টমঙ্গলায় তো আমি আবার ফিরে আসবো। তুমি যে মেয়ের বাবা, তোমার এখন অনেক দায়িত্ব। আরে মা, তুই ঠিক কথা বলেছিস। আমি আর কাঁদবো না। কাঁদবো কেন? আমি যে মেয়ের বাবা। আমি যাই মা, আমি আমার দায়িত্ব পালন করি। আমি আমার দায়িত্ব পালন করি। না বৌদি না, আর একদম কান্না নয়। এবার তোমায় একটু হাসতে হবে। এই যে হাসো বলছি, হাসো। তুমি বললে হাসবে না, আমি বললেই হাসবে, তাই না পায়েল দি? পায়ে দেখি একটু পরে হতে হবে তোমার যা। তাই দিদি বলে দিদি। মামা একদম ঠিক কথা বলেছে। এই যে দিদি বলো, এক্ষুনি দিদি বলো। বলবে বলবে বলবে। আগে ছাতনা তলায় গিয়ে সাত পাকে বাধা পড়ুক, তারপর সাত পাকে বন্দি হবে আজকে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারই আয়োজন। সাত পাকে বন্দি হবে আজকে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারই আয়োজন। আমাদের কথা শুধু মনে রেখো, সুখে সংসার করে সুখে থেকো। এই ঘর দুয়ার সব শূন্য করে যেতে হবে তোমাকে স্বামীর ঘরে। সাত পাকে বন্দি হবে আজকে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারই আয়োজন। সাত পাকে বন্দি হবে আজকে শুভক্ষণ, সবাই মিলে করি আজ তারই আয়োজন। সঞ্জু, শালো বাবু, আরে তোমরা এখানে আনন্দে নাচ গান করে হই হুল্লোড় করছো, আর এদিকে সম্রাট একা বর আসনে বসে আছে। যাও যাও, তাকে একটু সঙ্গ দেবে যাও। হ্যাঁ, আরে হ্যাঁ বলছি। না না, ঠিক আছে ঠিক আছে, এখন আমি বেশি কথা বলতে পারছি না, রাখছি রাখছি। কি হলো মা? না মানে আমার এক বান্ধবী আছে, আপনারা সবাই কথা বলুন, আমি ওকে একটু রিসিভ করতে ঠিক আছে যাচ্ছি। মা, ঠিক হ্যালো আছে। শালা বাবু, বৌমামা রূপে লক্ষ্মী গুণে সরস্বতী, সম্রাটের সঙ্গে খুব মানাবে ভালো। ওহো, বৌমা যাবে আমার ঘরে ঘর আলো করে, এ কি কম আনন্দের কথা? এত আনন্দ কোথায় রাখি বলো দেখিনি? জামাই বাবু, আরে একটা আনন্দের খবর আছে। ওরে বাবা, আরো একটা আনন্দের খবর। আমি পরে আসলে পরের কাছে যাই। আমারও বড়দের মাঝে থাকাটা একদম ঠিক না। এই, তোমরা যাচ্ছ কোথায়? দাঁড়াও, চুপটি করে দাঁড়াও। শুনুন শুনুন জামাই বাবু, বলো। খুব তাড়াতাড়ি খুব তাড়াতাড়ি এ বাড়িতে আমার সানাই বাজবে। মানে আপনার এই ছোট ছেলে সঞ্জুর সাথে শেয়ার বিয়ে আমি দেব। শালা বাবু, আমি বাবা, সন্তানদের উপর কড়া নজর। আমি জানি শ্রেয়া এবং সঞ্জুর সম্পর্কটা, আর এও শুনেছি শ্রেয়া খুব ভালো মেয়ে। আপনি আপনাকে কথা দিচ্ছি মেসুমশাই, আপনার বিশ্বাস আমি কোনোদিন ভঙ্গ করব না। তার কারণ আমি জানি মেয়েদের কাছে শ্বশুর বাড়ি হলো সুখের স্বর্গ। দীর্ঘজীবী হও মা। চির সুখী হও মা। বেশ, এখন আমার ডিউটির শেষ ভাগ্নে, এখন আমি আকাশটা মাথায় ভেঙে পড়েছে, প্রবল ভূমিকম্পে পৃথিবীটা থর থর করে কাঁপছে, ভয়ঙ্কর ঝড়ে
সব উলট পালট করে দিয়ে চলে গেল। আপনি স্থির হন, শান্ত হয়ে বলুন কি হয়েছে। আমি শান্ত হয়ে বলছি, আপনার পায়ের জুতোটা খুলে আমার মুখে মারুন। আমার মেয়ে পায়েল, আমার মেয়ে পায়েল বিয়ের করে সাজে সেজে ও পালিয়ে গেল। হ্যাঁ, ফোন করতে করতে বাড়ির গেটের সামনে গেল, হঠাৎ একটা গাড়ি এলো, গাড়ির গেট খুলতে ও গাড়িতে উঠে গেল। তারপর প্রচন্ড বেগে চালিয়ে ও চলে আপনি গেল। থানায় ফোন করুন। কোথায় গেছে, কোন দিকে গেছে আমাকে বলুন, আমি এক্ষুনি যাব। আমাদের বংশের মুখে যে চুলকানি মাখিয়ে দিয়েছে তাকে আমরা কিছুতেই ছাড়বো না। মামা তুমি গাড়িটা বের করো। না, তোমরা কেউ যাবে না। একটা মিথ্যাবাদী স্বর্ণময়ীকে ফিরিয়ে এনে কোনো লাভ নেই। ও পালাবে বলে আমার সঙ্গে, আপনাদের সঙ্গে মিথ্যে অভিনয় করে চলে গেল। লজ্জা, চরম লজ্জা। ছেলেবেলায় মাকে হারিয়েছি, সৎ মায়ের কাছ থেকে পেয়েছি লাঞ্ছনা গঞ্জনা, স্কুল কলেজ থেকে আরম্ভ করে বন্ধু বান্ধবের কাছে হয়েছে অবহেলিত, সবই মাইনে দিতে পারিনি, বই খাতার অভাবে ঠিক মতো পড়াশোনাও পর্যন্ত করতে পারিনি। আর আজ বিয়ের লগ্নে এসে হলাম আমি চরম অসম্মানিত। এরপর সমাজের কোন জায়গায় মুখ লুকাবো আমি? না না বাবা, এ লজ্জা তোমার নয়, এ লজ্জা আমার। আমি একটা নোংরা অসভ্য মেয়ের বাবা। আমাকে তুমি ক্ষমা করো বাবা, আমাকে তুমি ক্ষমা করো। ক্ষমা না করে আর কি উপায় আছে বলতে পারেন? একটা কথা জেনে রাখবেন, কোনো মেয়ে ধর্ষিত হওয়ার পর গ্রামীণ সালিশে সভা বসিয়ে ধর্ষককারীকে মোটা টাকা জরিমানা করিয়ে হয়তো তাকে মুক্তি দেওয়া যায়, কিন্তু কোনো কিছুর বিনিময়ে যেমন সেই মেয়েটির কলঙ্কে দাগ মোছা যায় না, ঠিক তেমনি আপনার আমার অপমান ও সম্মানের দাগটা কিছুতেই মুছে দিতে পারবেন না। সত্যি আমি একটা মেয়ে হয়ে বলছি, পায়েলদি যে কাজটা করেছে তা কোনোদিন ক্ষমা করা যায় না। তবুও মেয়েরা ভুল করে ক্ষমা পেয়ে যায়, ক্ষমা পায়নি ধনঞ্জয়। তাকে ফাঁসিতে ঝোলানো হয়েছিল। দরজাল গৃহবধূদের অত্যাচারে হাত থেকে রক্ষা পায়নি এই সমাজের পুরুষ মানুষ। ইচ্ছা করে 499 কেস দিয়ে শ্বশুর শাশুড়ি দেওয়ার নরদকে জেলের ঘনি টানিয়ে ছাড়ে। শুধুমাত্র আইন মেয়েদের পক্ষে বলে তাদের সমস্ত অন্যায় অত্যাচার হাসি মুখে মেনে নিতে হয় ছেলের বাড়ির পরিবার। সম্রাট, তুই একটু শান্ত হ। আমি শান্ত হতে পারছি না বাবা, শান্ত থাকতে দিল না এই পায়েল। এই পায়েলের মতো মেয়েরা এই সমাজের অনেক ছেলের জীবন নষ্ট করতে চলেছে। আমার হাতে যদি আইন থাকতো, এই ধরনের মেয়েদেরকে ল্যাম্পপোস্টে বেঁধে মহিলা পুলিশ দিয়ে পেটাতাম, যা দেখে অন্যান্য মেয়েদের শিক্ষা হয়ে যেত। ওদের বুঝিয়ে দেওয়া দরকার, এই সোনার ভারতে সোনার বাংলার সুন্দর ঐতিহ্য নষ্ট করার ওদের অধিকার নেই। সম্রাট, বাবা তুমি আমাকে মানুষ করেছো, এমনি করে প্রত্যেক বাবা মারা তার সন্তানকে মানুষ করে তোলে, কিন্তু ছেলের বিয়ে হয়ে যাওয়ার পর বাবা মার জায়গা হয় না তার নিজের বাড়িতে। বিদেশি পোষা কুকুরটার জন্য দামি দামি খাওয়ার জোটে, কিন্তু বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে এক মুঠো নুন ভাত দেয় না ওই পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত আধুনিকা ও কৃতজ্ঞ বেঈমান বৌমার। আমি যদি সেই বৌমাদের প্রশ্ন করি, কোথায় কোথায় পেলেন আপনি আপনার স্বামীকে? আপনার শাশুড়ি মা কিন্তু 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে প্রসব বেদনা সহ্য করে আপনার স্বামীর জন্ম দিয়েছিলেন। আপনার বাবা কিন্তু প্রয়োজনে অর্থ ব্যয় করে আপনার স্বামীকে মানুষ করে তোলেননি, সেটা আপনার শ্বশুর মশাই করেছিলেন। আর আপনারা কি করছেন? বৃদ্ধ শ্বশুর শাশুড়ির বুক খালি করে নিজের স্বামীর হাত ধরে উঠে চলেছেন 5 তলা রঙিন ফ্ল্যাটে, আর শেষ বয়সে বৃদ্ধ শ্বশুর শাশুড়িকে ঠেলে দিচ্ছেন বৃদ্ধাশ্রমে। বৃদ্ধাশ্রমে সেই ঘরটাতে শ্বশুর শাশুড়ির সঙ্গে বৌমাদের একদিন দেখা হবে, যেদিন বৌমা তার নিজের ছেলের বউয়ের হাতে লাঠি ঝাঁটাকে যেতে বাধ্য হবে সেই বৃদ্ধাশ্রমে। এক বারলে পাটকেল খেতে হয়, কাচের ঘরে বাস করে পাথর ছোড়া উচিত নয়। একটা কথা জেনে রাখবেন, ফুটে পড়ে গোবর হাসে, এমনও দিন সবারও আসে। আমি ভুল করেছি, পায়েলের ইচ্ছের বিরুদ্ধে বিয়ে দিতে গিয়ে আমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি বাবা, আমি তোমার জীবনটা নষ্ট করে দিয়েছি। হ্যাঁ, এর শাস্তি আমি নেব। আমি আত্মহত্যা করব, আমি প্রায়শ্চিত্ত করব, আমার নিজের গালে নিজে চড়বে। এমন নোংরা মেয়ের কুলঙ্গারি যেন আর কেউ না জন্ম দেয়। আমি যদি জানতাম ও এইভাবে আমার মুগ্ধ ভাবে, তাহলে আতুর ঘরে তার গলাটা সম্রাট, কানাই বাবু কথা বলছে না কেন? উনি আর কথা বলবেন না বাবা। সম্রাট, আঘাত সহ্য করতে না পেরে এই পৃথিবীর মায়া ত্যাগ করে উনি শেষ নিঃশ্বাসটা ত্যাগ করলেন, আর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন আমারই কোলে। অতএব
শ্মশানের শেষকৃত্যটা আমাকেই সম্পন্ন করতে হবে। দাদা চল ভাই, ওনাকে শ্মশানে নিয়ে যাই। শ্মশানে নিয়ে গিয়ে শ্মশানের শেষকৃত্য সম্পন্ন করে আমি প্রশ্ন করব একবিংশ শতাব্দীর মেয়েদেরকে, তো তোমরা তো মা দুর্গা দেবী চণ্ডী মায়ের জাত, তোমাদের অসীম ক্ষমতা, তবে নেই কেন বুকে এতটুকু মমতা? নিজেরা ঘর করো, তবে ভাঙলে কেন আমার ঘর? এই মাটিতে জন্ম তোমাদের, এমনি স্বার্থপর। ভগিনী নিবেদিতা, মাদার টেরিজা, তোমরা সারদা মায়ের লজ্জা। আজ মেয়ের জন্য হলো বাবার মৃত্যু শয্যা। জন্ম নিয়েছো মায়ের কোলে, জন্ম দেবে তোমরা। মিষ্টি গলায় ডাকবে হেঁকে খোকা খোকা, আর আমরা সন্তানরা বলবো মা, মাগো মা। তবেই তো সার্থক হবে কবি ডিএল রায়ের লেখা এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। এমন দেশ কি কোথাও খুঁজে পাবে না গো তুমি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি, সেজে আমার জন্মভূমি। মা, জন্মভূমি মা, তোমায় যারা সম্মান দেয় না তাদের তুমি ক্ষমা করো না। সোনার বাংলা, সোনার ভারতে সোনার মা আমি। তাই তো আমি আমার সোনাকে খুঁজছি গো, সোনাকে খুঁজছি। সোনা, আমার বিশ্বাস, আমার বিশ্বাস একদিন না একদিন আমার সোনাকে আমি ঠিক খুঁজে পাবোই পাবো। বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত খুঁজবো। ও কে কে যেন ছুটতে ছুটতে এদিকে আসছে। ও কে? না 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 না, আমি একটু গা ঢাকা দিই, আমি একটু গা ঢাকা দিই। পালিয়ে এসেছি, পালিয়ে এসেছি, আমি ছুটতে ছুটতে অনেক দূর পালিয়ে এসেছি। ওই পুলিশের গাড়িটা আমাদের গাড়িটাকে ধাওয়া করছিল বলেই আমি গাড়ি থেকে নেমে জঙ্গলের মধ্যে দিয়ে ছুটতে ছুটতে একটা নির্জন জায়গায় চলে এসেছি। এখন আমাকে আর কেউ খুঁজে পাবে না, কিন্তু যে মহান ব্যক্তির গাড়িতে উঠে আমি এত দূর পালিয়ে এলাম, সেই নামি দামি সুন্দর মুখার্জি বা গেলেন কোথায়? না 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 না, আর সময় নষ্ট করলে চলবে না। আমি বরং একবার ফোনটা করেই দেখি। হ্যালো, হ্যাঁ হ্যালো সুন্দর, তুমি কোথায়? সুন্দর তুমি কোথায়? আগুন ধরিয়ে দেব। রক্ত গঙ্গা বইয়ে দেব। আমি এই ভারতের মা। সবচেয়ে বড় পরিচয়, আমি সোনার মা। তুই একটা নাম্বার 1 পাগলি, তুই একটা ফার্স্ট ক্লাস ছাগল। দোষে একদিন তুই সব হারাবি। কেন কেন রে কেন? বাংলা মায়ের অকৃতজ্ঞ সন্তান তোর ভয়ে ঘর জ্বালানি পর ধুলানি মেয়ে ঘরকে ভেঙে পরকে আপন করতে চাইছিস। এরা সন্তান নয়, সন্তান নয়, এরা শয়তান। এরা বাবা মাকে জ্বালাতে জন্মেছে। এরা সুখ কিনতে গিয়ে অসুখে পড়ে। এরা শান্তিকে না চিনে অশান্তিকে আপন করে নেয়। You shut up! Just you shut up! মনে রাখিস, আমি মা, তাই মা হয়ে বলছি, প্লিজ প্লিজ কাম ব্যাক মাই সুইট গার্ল, প্লিজ কাম ব্যাক। সব কিছু ভুলে যাস না, সব কিছু ভুলে যা, কিন্তু বাবা মাকে যেন ভুলে যাস না। তাদের চেয়ে বড় আপন এই পৃথিবীতে কেউ হয় না। কাঁদবে বাবা, হাসবে তুই, তাই কি কখনো হয়? একটা কথা মনে রাখিস, যথা ধর্ম তথা জয়।
যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা জয়। সোনা সোনা রে, যাক বাবা বাচ্চা গেল, আমি বাচ্চা আমার চালাই। না 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 না, আর সময় নষ্ট করলে চলবে না। আমি বরং ফোনটা করেই দেখি। হ্যালো হ্যালো সুন্দর, তুমি কোথায়? সুন্দর তুমি কোথায়? আমি এখানে। কে? আমি অসুন্দর। অসুন্দর? ইয়েস, আমি অসুন্দর। তাই তো অসুন্দর হয়ে আমি তোমার পেছনে ঘুরে বেড়াচ্ছি। পাইল দেবী, তুমি আমার নামটাও পর্যন্ত জানো? জানি, তোমার নাম জানি, তোমার বাবার নাম জানি, তোমার বাড়ি কোথায় জানি, তোমার অনিচ্ছায় কার সঙ্গে বিয়ে হয়েছিল জানি, বিয়ের রাতে বিয়ে ভেঙে পালিয়ে যাচ্ছ সেটা পর্যন্ত জানি। তাহলে তুমি আমার পিছু নিয়েছো কেন? আপাতত তোমার গায়ের গয়নাগুলো খুলে নেবো, তারপর ওই একটা একটা শাড়ি খুলে নিয়ে এই রাতের অন্ধকারে। খবরদার খবরদার জানোয়ার, আমার দিকে এক পা এগিয়ে আসবে না। জানোয়ার জানোয়ার জানোয়ার, তাই জানোয়ার যখন বলেছিস তখন এই জানোয়ারের খিদেটা মিটিয়ে দেবে। এ কি গো, এই তোমরা দলাদলি করলে কি করতো গো? ও বুঝতে পেলেছি তোমরা কুত্তি করতো, কলো 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 দলে দলে কুত্তি কলো, আর আমি দেখি কে দেতে। তুমি আমাকে বাঁচাও। কেন আমি তোমাকে বাঁচাবো কেন? ওই লোকটা তোমায় নিতে পেলে কুত্তি করতে, তুমি অল পলে উঠে ধুতুম ধুতুম করে দিয়ে দাও। ওই তুই এখান থেকে যাবি না, আমি যাবো না, তোমরা কুত্তি কালো আর আমি দেখবো। সেইটাই যা বলছি। সত্যি কথাই বললেই তো তোমরা ফেলেলা, তব তোমার মেয়েদের পর উঠবে কেন গো? মেয়েরাও ছেলেদের পর উঠতে পারে, আমার সাথে লাগে দেখো না, তোমার উপরে উঠে এমন দেবো না। ওই শালি পাগলি কথা। পাঠা থাকো, আমাকে একদম পাগলি বলবি না, নইলে এমন জায়গায় লাথি মারবো না, শালা জীবনে কোনোদিন বাবা হতে পারবি না। এই এসো না এসো, আমরা দুজন মিলে না ওকে একটু টাইট দিয়ে দিই। আমার থালা কাউকে লাগবে না, আমি একাই দরজাটা। তবে রে শালি, পাগলি বলে তুই আমাকে ফালতু মনে করেছিস? ফালতু চলন্ত মাঠে মেয়েদের ধর্ষণ করি, দেখতে দেখে নামিয়ে ললিত তুলে গণধর্ষণ করি, তাহলে আমার পাল্লাই পড়লে না মদা বুঝিয়ে দেব। কি করবি তুই? কোনো থলকাদ্দা পালানি, কোনো আইনটা থাকতে দিতে পালানি, আমি তাই করবো। এমন জায়গা হাতরা তালিয়ে দেব না, তাহলে মহিলা না পুলুত পলিতয় দিতে লজ্জা পাবি। শালা ঈশ্বর গায়ে হাত দিয়েছিস, আজ আমি তোকে শেষ করে ফেলবো শালি, আজ আমি তোকে শেষ করেই দেবো। থালা গায়ে থকতি নেই, মেয়েদের সঙ্গে লালাই করতে পেতে। ওই তুই কে বলতো? এই এলাকায় আগে তো কখন দেখিনি। দেখিসনি তো? না। তবে এবার দেখবি, এখানে কোনো দাদাগিলি চলবে না। আমি দিদি নাম্বার 1 হয়ে দিদিগিলি চালিয়ে দেবো। তোমাকে অসংখ্য ধন্যবাদ। এই চুপ, তোকে থামার থেকে বাদ দিয়ে দে, মেলে তালাবো। ফালতু মেয়ে ছেলে কোথাকার, দেখে তো মনে হচ্ছে একটা গোয়ালতলা গলু। তা কোনে থেকে লাত্তাই কেন মা? পালানো হতে বল পছন্দ হয়নি না, অন্য জায়গায় প্লাগ গুনে বসে আছো? মানে তোমার কপালে আছে দুঃখ আছে, তুমি ঠকিয়েছ, তোমাকেও ঠকতে হবে। ওই তুই কি সত্যিই পাগলি? এই কে বলেছে আমি পাগলি? আই এম এ গুড গার্ল, আমি লেখাপড়া জানি, আর মেয়ে হয়ে জন্মেছি যখন থংথালে থপ কাট কলমাও করতে পারি, আর তোদের মতো খট্টা ছেলে পেছনে ঢালি মারতে হলে থালা ধাতার বালিটাও মারতে পারে। ओके बादल, फिर से देखा होगा, फिर से আর শ্রদ্ধা হওয়ার আগে আমি কমসে কম গয়নাগুলো তো ছেড়ে ফেলি। এই গয়না খোল, খোল বলছি। না গয়না আমি দেব না। তাহলে আমি তোর কাপড়টা খুলে নেব, দ্রৌপদীর বস্ত্র হরণ শুরু হয়ে যাবে। কোন কলির কৃষ্ণ তোকে বাঁচাতে আসবে না। খোল, গয়না খোল বলছে।
খোল। তাড়াতাড়ি খোল, তাড়াতাড়ি খোল। फायदा, बहुत फायदा। सारी कायदा देखिए এখান থেকে চলে গেল, আর আমি পেয়ে গেলাম ভরি ভরি সোনার গহনা। এবার আমার পথ ছাড়ো। যে উদ্দেশ্যে আমি বিয়ে ভেঙে পালিয়ে এসেছি সেই উদ্দেশ্য আমার সফল হলে এইরকম অনেক গয়নাই না আমি গা ঢেকে ফেলতে পারবো। আমি আশীর্বাদ করছি প্রচুর গয়না পড়ে আবার এই রাস্তায় এসে মাইরি, তাহলে আবার দেখা হবে। আজশালী পাগলিটার জন্য আমি তোকে কাছে পেলাম না, সেদিন এমনি করে বুকে জড়িয়ে क्या तू ही? अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन। अरे दीवानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ कौन। मैं हूँ कौन, मैं हूँ कौन, मैं हूँ डॉन। ओए সত্যি করে বল তুই কে? এতক্ষণ খেপি পাগলি সেজেছিলাম, এবার ডন হয়ে এসেছি চোরের উপর বাটপাড়ি করতে। দে শালা দে, মালগুলো আমায় দে, না হলে দিচ্ছি, আমি সব গয়নাগুলো দিয়ে দিচ্ছি। তাড়াতাড়ি তাড়াতাড়ি এই নাও, সব গয়নাগুলো নিয়ে নাও, শুধু শুধু আমাকে প্রাণে বাঁচিয়ে দাও। শালা আমদানিটা আজ ভালোই হল। মনে রাখিস আমি কোনো পাগল ছাগল মানুষ নই। আজ থেকে এই এলাকায় আমার বাস, আর আমার লেজে কাঠি দিতে এলে বইতে দেব না তোদের শ্বাস প্রশ্বাস। ওকে, সুখে থেকো, ভালো থেকো। সারা সব গয়নাগুলো নিয়ে চলে যাচ্ছে, আর তারপর বলছে ভালো থাকো, সুখে থাকো। এরপর কি ভালো থাকা যায়? সুখে থেকো, ভালো থেকো সবই। তুই আসবো আবার দেখা হবে, এখন আমি চলে যাই, টাটা বাই বাই। সুখে থেকো, ভালো থেকো সবই, আসবো আবার দেখা হবে, এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। সারা গয়না যখন পেলাম না, তখন তোকে তুলে নিয়ে গিয়ে আমি বিক্রি করে দেবো। দেবো তো, নিশ্চয়ই ছেড়ে দেবো। তোকে সারা তুলে নিয়ে গিয়ে আমি ব্যবসা পড়াই বিক্রি করতে। কেউ তোকে বাঁচাতে আসবে না রে শালি, কেউ। শান্ত বল, শান্ত। তোমাকে ভালোভাবে বাঁচাবো বলে তো বিয়ের রাতে তুলে এনেছি। কি সুন্দর মুখে আপনি। আমি আমার একটা হাত পোড়া আর একটা পা খোঁড়া, তবু নাম তো আমার সুন্দর সুন্দর মুখর। সুন্দর, তুমি এই গুন্ডাটাকে চেনো নাকি? কেন চিনবো না? আমি তো হচ্ছি একজন সমাজসেবী। এই সমাজের মঙ্গল কামনার জন্য সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে আমাকে মেলামেশা করতে হয়। তাই সাধু মহাত্মা থেকে শুরু করে ওইসব চোর গুন্ডা বদমাইশদের সঙ্গ দিতে হয়। ছি শিবা ছি, এ তুমি কি করছিলে? রাতের অন্ধকারে একটা মেয়েকে একলা পেয়ে তুমি তার শ্লীলতাহানি করছিলে। ভেরি ব্যাড, ভেরি। না 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 না, আগে মানুষ হতে শেখো। আর আমার কাজ তো অমানুষকে মানুষ করা, এই পচা গলা সমাজকে রোগ মুক্ত করা, নতুন সূর্যের মতো নতুন সমাজ গড়া। সুন্দর তুমি? হ্যাঁ আমি, আমাকে পারতেই হবে। জানো পাইল, জানো এই সমাজটাকে বদলাতে গিয়ে ওই চোর গুন্ডা বদমাইশদের সঙ্গে লড়াই করতে গিয়ে
চিরদিনের জন্য আমি পঙ্গু হয়ে গেছি, তবু আমি থেমে নেই। তাই যে শয়তানটাও তোমার ইজ্জত থেকে হাত বাড়িয়েছিলাম তার হাতটা কেটে নেব। আমি শালা তোকে একেবারে খুন করে ফেলবো। কি সুন্দর তোমার হাতে পিস্তল। কেন ব্যবহার করি? এই তো দুষ্টের দমন করার জন্য এটা আমাকে ব্যবহার করতে হয়। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তাদের কলমের কালিতে সেই শিক্ষা দিয়ে গেছেন। আর আমি এইসব চোর গুন্ডা বদমাইদের শিক্ষা দেওয়ার জন্য এটা ব্যবহার করি। এই শোন, আমি তোকে 1 2 3 বলার সাথে সাথে তুই যদি এখান থেকে চলে না যাস তাহলে কিন্তু আমি তোকে গুলি করতে বাধ্য হব। 1 বস 2 বস। যা পালিয়েছে, এবার চলো বাইল, চলো। হ্যাঁ চলো 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 চলো। আচ্ছা বাইল, এরপর তুমি কি করবে সেটা কিন্তু তোমাকে ঠিক করতে হবে। কেন? ফিল্ম লাইনে আমি বড় স্টার হতে চাই। ইউ হেল্প মি। আরে হেল্প কেন বলছো, হেল্প কেন বলছো? এটা হচ্ছে আমার ডিউটি। তাছাড়া আমি হচ্ছে অ্যারেঞ্জার। শুধু তুমি কেন, তোমার মতো অনেক মেয়েকে আমি শর্ট থেকে লাইন ধরিয়ে দিয়েছি, আর এটাই হচ্ছে আমার কাজ। তুমি শুধু নামে সুন্দর নও, তোমার ব্যবহারটাও খুব সুন্দর। তবু দেখো, ভাগ্যের পরিহাসে আজ আমি কেমন বিকলাঙ্গ হয়ে গেছি। ভালো কাজ করতে গিয়ে তুমি বিকলাঙ্গ হয়ে গেছো, তাই তোমার প্রতি আমার। আরে বাস 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 বাস, আজ এই পর্যন্ত থাক। আগে আমার যত রকম সোর্স আছে সেগুলোকে আমি কাজে লাগাই। মনে রাখবে পায়েল, শুধু টলিউড নয় বলিউডেও আমি তোমাকে স্ট্যান্ড করাবো। বিশ্বাস করো, আজ না আজ আমি ভীষণ ভীষণ খুশি। হ্যাঁ, তুমি তো খুশি হবেই, কারণ তোমার জীবনে তো খুশির জোয়ার বইছে। এক কথায় তোমার যা নাইস ফিগার, আরে ওই ফিগারটাকে তুমি কাজে লাগাও। আমি তো তোমার পাশে আছি। কিন্তু বাবা যদি আমাকে খুঁজে পেয়ে যায়? পাবে না, পাবে না, একদম পাবে না। কারণ তোমার বাবা তোমার সুখে লজ্জায় ঘৃণায় অপমানে এই পৃথিবীর মায়া কাটিয়ে স্বর্গযাত্রা করেছে। পায়েল, আরে কে কোথায় আছে? আমার পায়েলকে ধরো, পায়েলকে আমার। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে পথে পথে। একবার কৃষ্ণ বলে বাহু তুলে নাচরে পথে পথে। মনের জ্বালা যাবে দূরে, প্রেম উদয় হবে। একবার বাহু তুলে নাচরে পথে পথে। একবার কৃষ্ণ বল। ধীরে সুন্দর মুখার্জি ধীরে। আরে এটা তো তোমার হাতের মুঠো। এই পায়েল যদি নিজের হাতে খাবার সাজিয়ে দেবে সেদিন তুমি খেও। এত তাড়াহুড়োর কি আছে কি? তুমি আমাকে চিনতে পারোনি গো, তুমি একেবারে ফেসে গেছো। ওই সমাজ বিরোধীদের সঙ্গে লড়াই করতে গিয়ে আমি পঙ্গু হয়ে যাইনি। কলেজ লাইফে বোমা চার্জ করছিলাম আর বোমা ফেটে হাতটা আমার ঝলসে গেছিল। আর এই বোমা মারার অপরাধে ওই সারা শুয়োরের বাচ্চা পুলিশ আমাকে অ্যারেস্ট করে নিয়ে গিয়ে থানার লকআপে এমন পিটিয়েছিল, শালা আমি সারা জীবনের মতো পঙ্গু হয়ে গেছি। এই শালা শুয়োরের বাচ্চা সম্রাট, তুই হচ্ছিস আমার ছোটবেলার বন্ধু। স্কুল কলেজ থেকে শুরু করে সব জায়গায় তুই শালা আমাকে হারিয়েছিস। এই পায়েলকে আমি মনে মনে চেয়েছিলাম, সেখানেও তুই শালা বাধা হয়ে দাঁড়িয়েছিস। কিন্তু আজ তো তুই হেরে গেছিস রে শালা। আরে আজ তুই হেরে গেছিস। এই পায়েলকে আমি তোর কাছ থেকে ছিনিয়ে নিয়েছি। এই পায়েল এখন শুধু আমার আমার আমার। নেই, আমার জীবনের অ্যাম্বিশন বলতে কিছুই নেই, সব শেষ। যারা আমাকে দেখছে বুক টিপে টিপে হাসছে, আমি বুঝতে পারছি না এইভাবে কতদিন ঘরের মধ্যে আবদ্ধ হয়ে থাকবো আমি। দাদা, কে? ও সঞ্জয়, তা খাবারের থালা হাতে নিয়ে আমার ঘরে কেন ভাই? তোমাকে খাওয়াবো বলে শুনলাম দুদিন ধরে বাড়িতে তুমি কিছুই খাচ্ছ না, খাবারটা তুমি খেয়ে নাও। না, আমি খাবো না, আমার কিছুই ভালো লাগছে না। যে খাবার আমার গলা দিয়ে নামবে না
সে খাবার আমি কি করে মুখে তুলি বল? তুমি কি করে ভাবলে তুমি না খেলে আমি খাবো? বিশ্বাস করো, শত জন্মের তপস্যার ফলে তোমার মন দাদা পেয়েছি গো। তোমার দুঃখে আমি যে দুঃখী। আমিও কিছু কম নাকি রে? দেখ, আমরা দুই ভাই একই মায়ের গর্ভে না জন্মালেও তোর পায়ে একটা কাটা পড়ে গেলে আমার বুকটা যে ফেটে যায়। তুই যে আমার লক্ষণ ভাই। আর আমার সেই রামচন্দ্রের মতন দাদাটা না খেয়ে উপোস করে থাকবে, আমি কেমন করে খাই বলো? কোনো কথা শুনবো না, খাবারটা তোমায় খেতে হবে। না, আমি খাবো না। আমার ঘাড়ে মাথায় অসহ্য যন্ত্রণা, মনে হচ্ছে আমি পাগল হয়ে যাব। না গো দাদা না, তোমার কিছুই হবে না। এই খাবারটা তুমি খেয়ে নাও, দেখবে তোমার শরীর মন সব ভালো হয়ে গেছে। না না না, বাবা আমাকে বারবার অনুরোধ করেছিলেন, আমি কিন্তু খাইনি। তুই আমাকে নতুন করে অনুরোধ করিস না রে ভাই। অনুরোধ নয় দাদা, অনুরোধ নয়, এই খাবারটা তোমার আজ খেতে হবে সহ্য। আর এই খাবারটা তুমি যদি আজ না খাও, তাহলে তোমার ভাই সঞ্জু আজ থেকে এই বাড়িতে কোনো খাবার খাবে না। সঞ্জু? হ্যাঁ দাদা, এই আমার মাথার দিব্যি দিলাম। এ ভাই, তুই আমায় এত ভালোবাসিস, আমাকে খাওয়ানোর জন্য তুই তো নিজের মাথার দিব্যি দিলি। এরপর কি না খেয়ে থাকা যায় বল? দে এই খাবারটা আমায় দে, আমি খাবো। না দেবো না, এখানে চুপ করে বসো তো। আচ্ছা দাদা, তোমার সেই ছোট্টবেলার দিনগুলোর কথা মনে আছে? আমি স্কুল থেকে ফিরে এসে বিছনায় শুয়ে ঘুমিয়ে পড়তাম, আর তুমি কি করতে? নিজে হাতে খাবার বেড়ে নিজে হাতে মেখে আমায় খাইয়ে দেগো। আমি না সেই দিনগুলোর কথা কিন্তু এখনো ভুলিনি। আজ আমার দাদাকে নিজে হাতে খাইয়ে দেবো, তুমি খেলে আমি খাবো। এই যে হ্যাঁ করো, হ্যাঁ করো বলছি, হ্যাঁ করো। এ তুমি কি করলাম? আমার খাবারে তুমি লাথি মেরে ফেলে দিলে। একটা রাস্তার কুকুরের খাবার বোধহয় এমনি করে কেউ লাথি মেরে ফেলে দেয়নি গো ভাই। এ ভাই, এই খাবারটা আমায় দে, আমি খাবো। না গো দাদা না, এই খাবারটা খাবার অনুরোধ, আর আমি তোমায় করবো না। কিন্তু এই খাবারটা যে আজকে আমায় খেতে হবে রে ভাই, নইলে আমি বলছি তোর যে অমঙ্গল হবে। তুই যে তোর নিজের মাথার দিব্যি দিয়েছিস, আমি তো তোর ক্ষতি চাই না রে ভাই। এই তোরা নাটক বাজি আরম্ভ করেছিস? আজও রাস্তাঘাটে অনেক কুকুরের বাচ্চা দেখা যায়, আর সেই বাচ্চা কুকুরগুলোকে খাওয়ানোর জন্য মা কুকুরটা কি করে বলো তো? মুখে করে খাবার বয়ে নিয়ে এসে তাদের বাচ্চাদের খাইয়ে দেয়। আমার ভাই আমাকে খাওয়ানোর জন্য খাবার বয়ে নিয়ে এলো, আর সেই খাবারে তুমি লাথি মেরে ফেলে দিলে মা। একটা রাস্তার মা কুকুরের মধ্যে যেটুকু দয়া, মায়া, মমতা, ভালোবাসা আছে, একটা মানুষ হয়ে তোমার মধ্যে সেটুকু নেই মা। একটা রাস্তার কুকুরের চেয়ে অধম। মা, এইভাবে দিনের পর দিন দাদাকে তুমি অপমান করবে না। এই মান অপমান বোধ কি তোর কাছ থেকে আমাকে শিখতে হবে। শোন সম্রাট, তুই কিন্তু বিয়ে করতে গিয়ে আমাদের বংশের মুখ ডুবিয়েছিস। বীরু কাপুস বলে বিয়ে রাতে কোনে বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। অতএব আমি চাই না তুই এই বাড়িতে থাকিস, কারণ সঞ্জুর বাবা এই বাড়ির অর্ধেক অংশ আমার নামে লিখিয়ে দিয়েছে। সুতরাং বাড়িটা এখন থেকে আমার। তাই তুই যদি সহজে বাড়ি ছেড়ে না যাস, তাহলে তোকে আমি জুতো পেটা করে এই বাড়ি থেকে তাড়িয়ে দেব। অনেকদিন আগে থেকে আমি এই বাড়ি থেকে চলে যেতে পারতাম, কিন্তু যেতে পারিনি কেন জানো? আমার পরম শ্রদ্ধার মানুষ আমার বাবা আর এই লক্ষণের মতো ভাইটার জন্য। এরা আমাকে ভীষণ ভালোবাসে গো মা, ভীষণ ভালোবাসে। আর এদের ভালোবাসাকে উপেক্ষা করে আমি যে কোনোদিন এই বাড়ি ছেড়ে চলে যেতে পারবো না মা। তবে এই বাড়িতে থাকলেও এই বাড়ির অন্ন আমি কোনোদিন মুখে তুলবো না মা, কোনোদিন। দাদা, হ্যাঁ রে ভাই, একটা কথা জেনে রাখিস, এই পৃথিবীতে যার নিজের মানে তার কেউ নেই রে ভাই, কিচ্ছু নেই। দাদা, পথ হারা পাখি ফিরে ফিরে একা পথ হারা। দাদা, না গো দাদা না, এক রাস অভিমান নিয়ে তুমি চলে যেও না গো। অন্তত তোমার ভাই সঞ্জুর জন্য তুমি ফিরে এসো, ফিরে এসো দাদা, ফিরে এসো দাদা। যাক বাবা, বাচ্চা গেল, আপদটা বিদায় হয়েছে।
কিন্তু সঞ্জু সঞ্জু ওর পেছনে ছুটতে ছুটতে কোথায় গেল? যেদিকেই যাক একটু পরে ঠিক ফিরে আসবে। তার আগে আমার প্র্যাকটিসটা আমি ছালিয়ে নি। উলালা 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 তু ফ্যান্টাসি চুনানা 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 আপ জামা হো গই। উলালা 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 তু ফ্যান্টাসি চুনানা 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 আপ জামা হো গই। স্টপ স্টপ। এই ভোর সন্ধ্যাবেলা উত্তম নিন্দা শুরু করে তুমি আমার বাড়ির অমঙ্গল দেখে না। আমাকে প্র্যাকটিস করতে দাও। উলালা 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 তু ফ্যান্টাসি চুনানা 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 আপ জামা হো গই। আমি তোমার স্বামী, তার চেয়ে বড় পরিচয় আমি একজন শিক্ষক। তাই আমার অবজেকশন, এইভাবে অশ্লীল পোশাক পরে ক্লাবে পার্টিতে গিয়ে ডান্স প্রোগ্রাম করবে না। লাগে না। বয়সটা সম্পূর্ণ মনের উপর নির্ভর করে। তুমি আমাকে সেকেন্ড ম্যারেজ করেছো। আমি তোমার দ্বিতীয় পক্ষের স্ত্রী। তাই তোমার বয়স, তোমার রুচি, তোমার চিন্তা ভাবনার সঙ্গে আমাকে মাপতে চেউড়া সত্য। প্রতিমা, এ বাড়িতে যা বলেছো সবার সামনে তুমি আমার নাম ধরে রেখো না, কারণ আমাদের কালচারে এসব চলে না। ভাল লাগে না। যুগের সাথে সাথে কালচারটাও পাল্টাও সত্য। কাকের পেছনে যত ময়ূর পুচ্ছ লাগাও না কেন, কাক কাকই থাকে, সে কখনো ময়ূর হয়ে যায় না। তাই বলছি প্রতিমা, অশিক্ষিতা মহিলা হয়ে মডার্ন পোশাক পরে মডার্ন গান চালিয়ে যতই তুমি নিজেকে মেম সাহেব হওয়ার চেষ্টা করো না কেন, ভদ্রলোকেরা তোমার গায়ে থুতু ছেটাবে। প্রতিমা, থুতু ছেটাবে। ভাল লাগে না। শোনো, আমি তোমাকে বহুবার বলেছি তুমি আমাকে প্রতিভা না বলে প্রীতি বলে ডাকবে। প্রীতি। বাহ 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 বাহ, তুমি তোমার বাবা মায়ের দেওয়া নামটাও ভুলে দিতে চাও? চাই চাই চাই। প্রয়োজনে আমি এই ফ্যামিলির সকলকে ভুলে যেতে চাই। প্রতিভা, চমৎকার চমৎকার মা, চমৎকার। তুমি বাবা দ্বিতীয় পক্ষের স্ত্রী, দাদা সম্রাট তোমার সৎ ছেলে। কিন্তু মা, আমি তো তোমার নিজের গর্ভে জন্মেছি, আমাকেও তুমি ভুলে যেতে পারবে? ভাল লাগে না। সম্রাটের কথা, সম্রাটের নাম তুই আমার সামনে উচ্চারণ করবি না। বুঝতে পারি না মা, বিশ্বাস করো বুঝতে পারি না। আর আজও বুঝে উঠতে পারলাম না, আমার দাদা তোমার তো চক্ষুশূল কেন? কেন চক্ষুশূল হবে না সঞ্জু? সম্রাট তো নিজের ছেলে নয়, সম্রাট তোর সৎ ছেলে। কোনো সময়ে সম্রাটের দোষ চোখে পড়ে না। চোখ দুটো কি গেছে, কালে বোধহয় কালা হয়ে গেছো, তাই ওর ভুল ত্রুটি কিছুই তোমার কানে যায় না। সত্যি যদি আমি কানে কালা হতাম তাহলে বোধহয় ভালো হতো। কি বললে? কারণ দিনের পর দিন যে তুমি সম্রাটকে কটু কথাগুলো বলো, সেই কথাগুলো আপাতত তোমাকে শুনতে হতো না। আর প্রতিদিন প্রতিনিয়ত তুমি দাদার প্রতি যে অন্যায় অবিচার করে চলেছো মা, সত্যি আমার বাবা যদি অন্ধ হতেন না, তাহলে চোখের সামনে দাঁড়িয়ে এগুলো দেখতে হতো না। তার মানে আমি সম্রাটকে ভালো চোখে দেখি না? দেখো না দেখো না দেখো না, সম্রাটকে যদি তুমি ভালো চোখে দেখতে তাহলে আমার সম্রাট বিশ্বজয় করত। প্রতিমা, বাড়ির পোষা কুকুরটা যেভাবে ভালোবাসা যত্ন পায়, তোমার কাছ থেকে আমার সম্রাট সেটুকুও পায় না। ভাল লাগে না। আমি যখন খারাপ, আজ থেকে তোমাদের পিন্ডি রান্না করতে পারবো না। কি বললে প্রতিমা? পিন্ডি? বাহ বাহ প্রতিমা, বাহ। দেখো, মানুষ মরে গেলে তার উদ্দেশ্যে পিন্ডি দেয়, তুমি তো আমাদের জীবিত অবস্থায় পিণ্ড দিয়ে দিলে। তবে কি জানো প্রতিমা, তোমার মধ্যে যদি একটু মমত্ববোধ থাকতো, তাহলে মানুষ যেভাবে শ্রদ্ধা ভক্তি ভরে পিণ্ড দেয়, তুমিও আমাদের সেইভাবে দিতে। এত করেও আমি তোমাদের মন পেলাম না। মাগো, আজও সস্তা দামে বাজার থেকে অনেক জিনিস কিনতে পাওয়া যায়, টাকার বিনিময়ে তুমি এখন মানুষও কিনতে পারবে। তবে কোটি কোটি টাকা খরচা করে ওই মানুষটার মন তুমি কিনতে পারবে না। তবে কি জানো মা, সততা, মানবিকতা, কর্তব্য আর আদর্শের বিনিময়ে এগুলোকে অতি সহজে জয় করা যায় মা, কিন্তু এগুলোকে মেনটেন করে না খুব কঠিন। কারণ লোভ সততাকে খুন করে, হিংসা মানবিকতার গলাটাকে চেপে ধরে। তাই তো মানুষ আজ কর্তব্যের কথা ভুলে গিয়ে আদর্শকে দূরে ছুড়ে ফেলে দিয়ে মানুষ যেন কেমন অমানুষ হয়ে যাচ্ছে গো মা, অমানুষ হয়ে যাচ্ছে। লাগে না, পেটের ছেলে হয়ে তুই আমাকে অপমান করছিস সঞ্জু। দাঁড়াও প্রতিমা, দাঁড়াও। পাকে পদ্ম ফুল ফুটে জানি, কিন্তু তোমার গর্ভে যে একটা পদ্ম ফুলের মতো একটা সন্তান জন্মাবে, সেটা আমি কখনো ভাবিনি প্রতিমা। আমার ছেলে।
ওকে আমার মতো করেই চলতে হবে। লাটার সুতো বেশি গুছোতে চেও না, তাহলে দেখবে এই সুতোটা কেটে ঘুড়িটা হুশ করে আকাশে উড়ে গেছে। তোমার জন্য সঞ্জু আজ বেবাগী হয়ে যাবে। মা যদি স্নেহ ভালোবাসা দিয়ে মমতাময়ী মা হয়ে ওঠে, সন্তানদের মনে পরিপূর্ণতা আনে, সে সন্তান কোনোদিন মায়ের আঁচল ছেড়ে যায় না মাসিমা। এই তো আমার শ্যামা এসেছে। এ সময় এসো, তোমাকে সঞ্জুর সাথে বিয়ে দিয়ে আমি সংসারই করতে চাই মা। ঠাকুর শ্রী রামকৃষ্ণকে জন্ম দিয়েছিলেন মাতা চন্দ্রমণি। মাতা চন্দ্রমণিও মা, আর তুমিও আমার মা। ভাবছি তুই মায়ের মধ্যে কতটা তফাৎ। সঞ্জু, মা মায়ের মতন ছিলেন বলে ভগবতী দেবীর গর্ভে বিদ্যাসাগর মতো সন্তান জন্মেছিলেন। এরকম ঘাগরা পরা টাইট ফিটিং জামা পরে যে মা নির্লজ্জের মতো সন্তানের দাবি করে, সন্তানদের কাছ থেকে আর যাই হোক শ্রদ্ধা ভক্তি ভালোবাসার জায়গা হয় না, তার জায়গা হয় পচা নর্দমা। চুপ করুন, চুপ করুন, চুপ করুন। আপনারা করছেনটা কি? সকলের সামনে মাকে অপমান করছেন। আমার যে খুব খারাপ লাগছে, প্লিজ চুপ করুন। শ্রেয়া, আজ আমি বলছি, যেদিন তুমি সঞ্জুর বউ হয়ে বাড়িতে আসবে সেদিনই তুমি এই কথাগুলো বলবে। কিন্তু বাবা, আমার সঙ্গে শ্রেয়ার বিয়ের কথা ভাবা আগে তুমি আমার দাদার কথা ভাববে না? এই কথাটা একদম ঠিক বলেছো সঞ্জু। সেঠিমা, তোমাকে নিয়ে আমার কত স্বপ্ন। খুব তাড়াতাড়ি সঞ্জুর বউ করে তোমাকে এ বাড়িতে দিয়ে আসবো। দিদি, তার আগে বাড়ির বড় ছেলে সম্রাটের জন্য তোমরা কিছু ভাববে না? সম্রাটের কথা ভাবলে বড় লোক ঘরের মেয়ে শ্রিয়াকে এ বাড়িতে কি করে আনবে মিলন? কিন্তু জামাই বাবু, এরপর সম্রাটকে বাঁচানো খুব মুশকিল। কেন? বাড়িতে কি এমন ঘটনা ঘটলো যে সম্রাট মদ খেয়ে মদের বোতল হাতে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে? কি বলে? আমার দাদা হাতে মদের বোতল? তার মানে একটু আগে আমাদের বাড়িতে যে ঘটনাটা ঘটে গেল, দাদা রাস্তায় বেরিয়ে গিয়ে মদের বোতল হাতে তুলে নিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিজের চোখে দেখে এসেছি। তাতে কার কি এসে যায় মামা? আর কার কি বা এসে যাবে? তবু তো আমার বিয়েটা দিতে পারলে মা মোটা টাকার বরপণ, ফ্রিজ, আলমারি, ড্রেসিং টেবিল বাড়িতে ঢোকাতে পারবে। ঢোকাবো না কেন? বলে ঢোকাবো না কেন? আমি তো আর কম কষ্ট করে সঞ্জুকে মানুষ করিনি বলো। এটা তুমি ঠিক বলেছো প্রতিমা, তুমি তো সঞ্জুকে মানুষ করেছো, তুমি তো আর বাছুর বড় করে গরু তৈরি করো না। প্রতিমা, গরুর হাটে গরু বিক্রি হয়, তুমি তো সঞ্জুকে গরুর মতো বেচে দিতে চাইছো। সাবধানে কথা বলবে। ধন্যবাদ কলিযুগের মা। চমৎকার চমৎকার কলিযুগের মায়ের স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা। হাততালি দিয়ে প্রশংসা জানাই বিবেকহীন কসাইখানার মাকে। ছি ছি সঞ্জু, ছি। তোমাদের বাড়িতে এত ঘটনা ঘটে, কই তুমি তো আমাকে আগে বলোনি। আসলে শ্রেয়া, একটা মেয়ে অনেক আশা করে স্বামীর ঘর করতে আসে, তোমাদের বাড়িতে এত প্রবলেম, আমি এখানে এসে একটু শান্তি পাবো তো? লজ্জা, এটাই তো আমার লজ্জা। আর এই লজ্জার কথাটা আমি কারো কাছে মুখ ফুটে বলতে পারি না, পাচ্ছে আমার মাথাটা হেড হয় যখন দেখি কারণে অকারণে মা দাদাকে অপমান করে। ঠিক ঠিক সেই মুহূর্তে মায়ের বিরুদ্ধে আমি প্রতিবাদ করে ফেলি। জানি সন্তান হয়ে মায়ের বিরুদ্ধে প্রতিবাদ করাটা হয়তো আমার অন্যায়, কিন্তু সেই মুহূর্তে প্রতিবাদ ছাড়া কোনো উপায় থাকে না শ্রেয়া, কোনো উপায় থাকে না। মা বাবা সন্তানকে জন্ম দেয় বলে যে তাদের কোনো ভুল থাকে না তা তো নয়। মা ভুল করেছে, তা তুমি মার্জিত ভাবে বলো। এইভাবে সকলের সামনে মাকে অপমান করো না। মাও ভুল করেছে, তুমিও ভুল করবে সঞ্জু। তবুও তো জেনে বুঝে সেই ভুলটা করে চলছি শ্রেয়া। মায়ের প্রতি দাদার এই অমানব মনসা, তাই তোমার গর্ভধারিণী মাকে ভুলিতে পারলেও আমার শ্রী রামচন্দ্রের মন দাদাকে কোনোদিন ভুলে যেতে পারবো না শ্রেয়া, কিছুতেই না। সম্রাটের জন্য তোমরা সবাই আমাকে পর করে দিচ্ছ। গর্ভে ধারণ করলেই মা হওয়া যায় না। কৃষ্ণকে গর্ভে ধারণ করেছিলেন দেবকী, কিন্তু মা যশোদা কৃষ্ণ জননী হয়ে খ্যাত হয়েছিলেন। ভাল লাগে না? তুই আমাকে দিদি বলবি না তো? কেন বলবো না, কেন বলবো না? আমার দিদি সম্রাটের জন্ম দিয়ে মারা যায়, তারপর জামাইবাবু তোমাকে বিয়ে করে, তাই তো সেই দিদির আসনে আমি তোমাকে বসিয়েছি গো, তোমাকে বসিয়েছি। সোনা সোনা রে, ওই পাগলিটা আবার বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। কি হলো? তুমি চুপ করে দাঁড়িয়ে আছো কেন? যাও পাগলিটাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে সদর দরজাটা বন্ধ করে দাও। তার আগে আমি ঢুকে পড়েছি গো, তার আগে আমি ঢুকে পড়েছি। এই তোমরা আমার সোনাকে দেখেছো গো? আমার সোনা? সোনা? হ্যাঁ গো, আমি যে সোনার মা, বাংলার এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত খুঁজছি, কিন্তু আমি কোথাও খুঁজে পাচ্ছি না জানো, কোথাও
খুঁজে পাচ্ছি না। তুমি কি সোনাকে বাড়িতে খুঁজতে এসেছো? না না গো না, আমি তো এসেছি রত্নের সন্ধান দিতে। রত্নের সন্ধান? হ্যাঁ গো, এই বাড়ির ছেলেটা রত্ন নয়, চারিদিকে চিন্তা ভাবনায় ছেলেটা প্রায় পাগল হয়ে গেছে। সম্রাট গো সম্রাট, খুব ভালো ছেলে জানো, খুব ভালো ছেলে। ওনা রাস্তাঘাটে আমার সঙ্গে দেখা হলে আমাকে মা বলে ডাকে, আমার পায়ে হাত দিয়ে প্রণাম করে। যেমন তুই তেমনি তো সম্রাট মা বলে ডেকেছে, পায়ে হাত দিয়ে প্রণামও করেছে। যা ওকে নিয়ে বুকের জ্বালা জুড়ে দে। শুনছো মায়ের কথাগুলো শুনছো? আচ্ছা তুমি বলো তো, এইসব কথাবার্তা শোনার পর কেউ নিজেকে ঠিক রাখতে পারে? মাথা ঠান্ডা করো সঞ্জু, মাথা ঠান্ডা করো। পাচ্ছি না, আজ আমি নিজেকে ঠিক রাখতে পারছি না, তাই তো বাধ্য হয়ে বলছি ফিরে যাও তোমার দাদার সংসারে, ভুলে যাও আমায়। কারণ তোমার মতন একটা পবিত্র মনের মেয়েকে এই সংসারে এনে তোমার সেই পবিত্র ফুলের মতন মনটাকে মেরে ফেলতে পারবো না শ্রেয়া। প্লিজ আমায় ভুলে যাও। তোমার আমার সম্পর্কটা কি সে জায়গায় দাঁড়িয়ে আছে যে তুমি বললেই আমি ভুলে যাব সঞ্জু? ভোলা যায় না। এই যে আমি কি আমার সম্রাটকে ভুলতে পেরেছি? এই তোমরা দাঁড়িয়ে আছো কেন গো? যাও ওকে ফিরিয়ে নিয়ে এসো, তা না হলে ও যে মরে যাবে। তাতে আমার কিচ্ছু যায় আসে না। যায় আসে। ও মূল্যে ওর বাবা কাঁদবে, ভাই কাঁদবে, পাড়া লোকে কাঁদবে, গোটা গ্রামের লোকে কাঁদবে, কিন্তু তোমার মতো মা মরলে সমগ্র মা জাতির লজ্জা দূর হবে, লজ্জা। আজ একটা ভদ্রভাবে কথা বলছি, ঠান্ডা মাথায় শুনে নিন। জন্ম দিলেই যদি মা হয়, সারদা মা কি মা নয়? এই পোশাকে মাকে দেখে সত্যি আমার লজ্জা হয়। সমাজের পোস্টার হয়ে তোমার ছবি নোংরা জায়গায় ঝুলবে, আর সারদা মায়ের ছবি কিন্তু ঠাকুর ঘরেই থাকবে। ভালো যদি চাও গো মা, দাদার ডাকে সাড়া দাও, মা ও সার্থক হবে। এর চেয়ে বেশি কি চাও? এসো তোমরা আমার সাথে, সম্রাটকে ফিরিয়ে আনি। রাস্তায় পড়ে কাঁদছে সেজে, এইটুকু আমি জানি। পাপিটার সঙ্গে তাল মিলিয়ে চলছো কেন ভাই? চলো আমরা সবাই মিলে সম্রাটের কাছে যাই। চলো। সম্রাট! মদ যে মদ ছিল আমার জীবনের চরম শত্রু, সে মদ এখন আমার জীবনের পরম বন্ধু। এসো বন্ধু, এসো। তোমার সঙ্গে বসে আমি আমার মনের ব্যথা জ্বালা যন্ত্রণাগুলোকে একটু জুড়ে और इस दिल में क्या रखा है, और इस दिल में क्या रखा है, तेरा ही दर्द छुपा रखा है, तेरा ही दर्द छुपा रखा है, और इस दिल में क्या रखा है, और इस दिल में क्या रखा है, तेरा ही दर्द छुपा रखा है, तेरा ही दर्द छुपा रखा है, तेरा ही दर्द छुपा। সম্রাট, কে? আমি এসেছি। কেন এসেছো? আমাকে ভুলতে পেরেছো কিনা? আর লজ্জায় অপমানে তুমি কি করছো, তাই আমি দেখতে এসেছি। এসো নারী, এসো। তোমার চরিত্রের পূজারী হয়ে তোমায় আমি পুজো করি। দেখো, দ্রৌপদী সতী ছিলেন বলে তার বস্ত্র হরণের সময় স্বয়ং শ্রীকৃষ্ণ বস্ত্র দান করে তাকে লজ্জার হাত থেকে বাঁচিয়েছিলেন। কিন্তু তোমার মতো মহাসতীকে বাঁচানোর জন্য কলির কৃষ্ণের আবির্ভাব হবে না। কারণ তুমি নগ্ন সমাজে নগ্ন সভ্যতার একটা ফার্স্ট ক্লাস পোস্টার হয়ে গেছো। তোমার কথা শুনে আমি আমার জীবনটাকে 50 বছর পিছিয়ে আনতে চাই না। আমার লক্ষ্য তুমি নাও, আমার লক্ষ্য আমার ক্যারিয়ার, ব্রাইট ফিউচার।
থাকো তুমি তোমার ব্রাইট ফিউচার নিয়ে, আর আমি আমার জীবনটাকে এমনি করে ঠেলে দিই ধ্বংসের দিকে। चेहरे के देखे दिल मेरा तो, चेहरे के देखे दिल मेरा तो, तेरा ही नाम लिखा रखा है, तेरा ही नाम लिखा रखा है, तेरा ही नाम लिखा। आमी बना फूल ग छंदे छंदे दुलिया नंद, आमी बना फूल ग छंदे छंदे दुलिया नंद, बसंतिका कंठे आमी, बसंतिका कंठे आमी, मालिका रही दुल ग मालिका रही दुल, आमी बना फूल ग आमी बना फूल ग आमी बना फूल ग। শালা মাতালটা জায়গা থেকে নাড়ে নাই, পুলিশ শালা তাড়া করছে, লুকাইলোর জায়গা পাচ্ছিলাম না, মাতালটা ভেগেছে। ওই বট গাছের আড়ালে আমি একটু গা ঢাকা দিব। হ্যাঁ কোথায় গেল কোথায় গেল কোথায় গেল হারামের বুড়িটা? আরে আরে এই দিকেই তো এলো। হ্যাঁ হ্যাঁ এই দিকেই তো এলো। শালা বহুত সিয়ানা মাল, বহুত সিয়ানা মা। এই দাঁড়া, একদম খাড়া হয়ে দাঁড়া। কি কইরা খাড়া হমু? 10 মাসের বাচ্চা আমাগো পেটে, সারাক্ষণ শুধু হুটুর পুটুর করে নড়তাছে, খাড়া হইলে যে পেটে টান ধরে। ও পুলিশ বাবু গো, হ্যাঁ বড্ড ভয় করতেছে, যদি ফস করে বাচ্চাটা বাইর হইয়া যায়। এ আর নতুন কথা কি? বাচ্চা হওয়ার সময় হলে বাচ্চা তো হবে। একটা কথা বলি শোনো, এই অবস্থায় রাস্তাঘাটে বের হওয়া উচিত নয়। একটা ঘটনা বলি শোনো, পুজোর সময় মামার বাড়ি গেছিলাম, ঠিক এই রকম এক গর্ভবতী মহিলা পুজো মণ্ডপে এসেছিল। আরতির সময় যে ঢাকের বাজনা শুরু হলো, অমনি সেই গর্ভবতী মহিলা আওয়াজের চোটে হুশ করে বাচ্চা প্রসব করে ফেললো। না 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 না, আমাগো পেটে প্রসব বেদনা ওঠে নাই। ব্যথা? এই ব্যথার কথা যখন বললে তখন একটা কথা বলি শোনো। গতকাল ভর দুপুর বেলা একটা ধাড়ি মুরগি কর 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 করে ডাকছে। তো আমি বুঝলাম নিশ্চয়ই মুরগির ব্যথা উঠেছে, ডিমও পেড়েছে। না মানে আমি সে কথা কি কথা শুনবে? তাহলে শোনো, আমি মুরগির ডিম পাড়া দেখেছি, গরুর ব্যথা উঠলে গরুর বাচ্চা হওয়া দেখেছি, কুকুরের বাচ্চা হতে দেখেছি। থামবেন? থামবো কি, বেড়ালের বাচ্চা হতেও দেখেছি। ও মাগো! এই মাগো করলে কেন? ব্যথা উঠেছে, বাচ্চা হবে। এ ব্যথা অন্য ব্যথা, অন্য ব্যথা। অন্য ব্যথা? মনের ব্যথা, গাঁঠের ব্যথা, কোমরে ব্যথা, আমাশয় কুলকুলিনীর ব্যথা, পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা, মাথায় ব্যথা, বুকের ব্যথা। টিপে দেবো? নাই নাই নাই, টিপতে হইব নাই, অমনিতে ঠিক হইয়া যাই মুহা। ও বুঝেছি, গ্যাসের ব্যথা। এই গ্যাসের কথা যখন হলো তখন একটা কথা বলি শোনো। গরমের ছুটিতে মাসির বাড়ি বেড়াতে গেছিলাম, ওই মনসা মেলা। হঠাৎ আমার পেটে পেন উঠলো, মানে ব্যথা উঠলো। আমাগো পেটে ব্যথা আর আপনাগো পেটে? আরে না না, তোমার মতো বাচ্চা হওয়ার ব্যথা আমার পেটে ওঠেনি। গরমকাল, বেলায় প্রচুর তেলে ভাজা খেয়ে গ্যাসে অম্বলে। আপনি এখান থেকে চইলা যান, আমার পেটটা যেন কেমন কেমন। কি হলো? পেটটা কি গরম গরম করছে? আজ্ঞা হুম। গরম? এই গরমের কথা যখন হলো তখন একটা কথা বলি শোনো। গরমে টকের ডাল খাবে, পারলে পান্তা ভাত খাবে। আপনি এত বকেন কেন, বকেন কেন? আমার নাম যে বকাই,
না বকলে পেটের ভাত হজমই হয় না। তাই এই স্বভাব লইয়া আপনি পুলিশের চাকরি করেন কেমনে? পুলিশ, এই পুলিশের কথা যখন হলো তখন একটা কথা বলি শোনো। পুলিশের চাকরি করতো আমার ঠাকুরদা, আমার ঠাকুরদার বাবা করতো, ঠাকুরদার ঠাকুরদা করতো, আমার বাবা করতো, বংশানুক্রমে আমি করছি। তাই এখানে কি করছেন? বলি কি করতেছেন? আমার কাছে খবর আছে, একটা খচ্চর মেয়ে এখান থেকে মদ গাঁজা সাপ্লাই করে, তাকে ধরার জন্য ডিউটি দিচ্ছি। তা আমায় নিয়ে পড়ছেন কেন? দেখছেন না আমি বিধবা, তার বাবার গর্ভবতী। আরে ওরে শালা, আমি তো খেয়াল করিনি বিধবা তো। বিধবার পেটে বাচ্চা এলো কি করে? মুখ পুরা পুলিশ অফিসার। ভোটাররা ভোট দিতে যাইবার আগে যদি ভোট হইয়া যাইতে পারে, ইন্টারভিউ দেওয়ার আগে ক্যান্ডিডেট বাছাই করে যদি চাকরি হইয়া যাইতে পারে, ভুয়া সার্টিফিকেট লইয়া যদি ডাক্তার হইয়া যাইতে পারে, তাহলে বিধবার পেটে বাচ্চা এ আবার নতুন কথা কি? নতুন কথা কি? ভোট, এই ভোটের কথা যখন বললে তখন একটা কথা বলি শোনো। আমার যখন ওঠে ছিছি ছিছি করার কি আছে? ভোটের নাম উঠবে না আমার। বকাই বাবু, আপনার বক বকানিটা একটু কমাইবেন। তাহলে চাকরি আর ইন্টারভিউর কথা বলি। আরে কিছু তো একটা বলি। এরপর কিছু কইলে হ্যাঁ, আমি হক গলেরে কইয়া দিমু। এই প্যাডের বাচ্চার বাপ আপনি। এই চুপ চুপ চুপ। তাহলে যান, সোজা চলে যান, সোজা সোজা। এই সোজার কথা যখন হলো তখন একটা কথা বলি শোনো। আমার বউটা বলতো সোজা কথা বলবে, সোজা হয়ে বসবে, সোজা হয়ে দাঁড়াবে, সোজা রাস্তায় হাঁটবে, সোজা সাপটা মানুষ হবে। আজ আবার সেই বউটা একটা দুর্ঘটনায় বহু বছর আগে আমার জীবন থেকে হারিয়ে গেছে। বউটার জন্য বক বক করে সব কিছু ভুলে থাকতে চাই, কিন্তু পারি না, পারি না। বউটার জন্য খুব কষ্ট হয়। যদি কোনোদিন বউটাকে খুঁজে পাই তবেই আমার এই রোগ সারবে। তার আগে নয়, তার আগে নয়, তার আগে। সালা পুলিশ চোলাই মদ ধরবি, ধর সালা চোলাই মদ। আরে বাবা, এ বাচ্চা সে বাচ্চা নয়, এ বাচ্চা হলো পুডলিতে বাঁধা গাঁজা সিদ্ধি মদ। যাই শালা, মালটাকে একটু পাচার করে দিয়ে আসি। বঙ্গদেশের বঙ্গ নারী এরাই আচোরাই কারবার। এর চেয়ে মানুষ সত্য ছিল তখন, মানুষ যখন বনে জঙ্গলে বাস করত, মানুষ যখন আগুন জ্বালতে শেখেনি। এই রে, মাতালটা আবার এখানে চলে এসেছি। না, এর কাছে যা কিছু আছে সব কায়দা করে ঝেড়ে ফেলা যাক। বলছিলাম কি, শোনো, আমার দিকে তাকা, বলো তো আমি কে? যেই হোক, রোমিওর জুলিয়েট তুমি নয়। এবার বলো তো। মজনুর লায়লা তুমি হতে পারবে না। এখনো কিছু মনে পড়ছে না। চণ্ডীদাসের আমি হওয়া তোমার ক্ষমতা নেই, দেবদাসের পার্বতীও হতে পারবে না। হয়তো তুমি হবে চন্দ্রমুখী। এ শালা মাতাল, তারপর পাগল। না, এর কাছে একটু অন্য কায়দায় কথা বলা যাক। এই যে শুনুন, আপনি মদ খান কেন? সে কৈফিয়ত কি আপনাকে দিতে হবে নাকি? না, চেষ্টা করে দেখি না, যদি আপনার দুঃখ মোচন করতে পারি। এই যে শুনুন, আপনি এখান থেকে যান। কোনো মহিলার কাছ থেকে কোনো রকম জ্ঞান নেওয়ার ইচ্ছা আমার নেই। তার মানে কোনো মহিলার কাছ থেকে আঘাত পেয়ে আপনি নেশা করে বেড়াচ্ছেন? আরে এটাই কি পুরুষের ধর্ম? প্লিজ আপনি এখান থেকে যান। কোনো মহিলার কাছ থেকে কোনো রকম হেল্প নেওয়ার ইচ্ছা আমার নেই। ভুল করছেন, আপনি ভুল করছেন। মহিলারাও কিন্তু মানুষ, মহিলা ছাড়া সৃষ্টি সম্ভব নয়। পুরুষরা যতই মহিলাদের খেলার পুতুল বানিয়ে রাখার চেষ্টা করুক না কেন, ওই পুরুষের জন্মই কিন্তু মহিলার গর্ভে।
জন্মাবার সঙ্গে সঙ্গে তারা মা মা করে চিৎকার করে ওঠে। 10 মাস 10 দিন এতটুকু একটা রক্তের ডালাকে একটু একটু করে বড় করে তুলে মায়েরা সেই মায়ের গর্ভে জন্ম নিয়ে মায়ের বুকের দুধ খেয়ে তারা মহিলাদের সম্মান করে না। আমি তাদেরকে বলবো স্বার্থপর, অকৃতজ্ঞ, বেঈমান। এই স্বার্থপর অকৃতজ্ঞ বেঈমান হয়েই বলছি। আপনাদের মতো মেয়েরা যদি প্রকৃত করে মা হতো না, তাহলে অসভ্য চরিত্রের মানুষগুলো জন্ম হতো না, ধর্ষকারিতা সারা দেশটা ভরে যেত না। কবিগুরু রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, স্বামী বিবেকানন্দ মায়েদের গর্ভে একজন মনীষীর জন্ম হতো না, মনীষীতে সারা দেশটা ভরে যেত। একটা কথা জেনে রাখবেন, মাটি খারাপ হলে যেমন ভালো ফসল হয় না, ঠিক তেমনি মায়ের গর্ভ খারাপ হলে ভালো সন্তানের জন্ম দেওয়া যায় না। এটা শুনুন, আমি আপনার সঙ্গে কোনো কবি গানের লড়াই করতে আসিনি। আমার এখন অনেক কাজ, আমি চলি। কোথায় যাবে মা? আমি দূরে দাঁড়িয়ে তোমার সব কথা শুনেছি। তোমাকে আমি ছাড়ছি না, তোমাকে আমাদের সাথে যেতে হবে। মানে আমার এই হতভাগ্য ভাগ্নের বউ করে তোমাকে আমাদের বাড়িতে নিয়ে যাবো। মামা, দূরে দাঁড়িয়ে এইমাত্র যা শুনলাম তাতে বুঝলাম যে এই মেয়েটাই পারবে একটা সংসারকে স্বর্গ করতে। এই রে কেলো করেছি, চোর চিটিং মাছ পকেট মার থেকে একেবারে সুখের স্বর্গ। এ শালার মাথাটা একেবারে গেছে। যোগ বিয়োগ গুণ ভাগ করে আমি এরকমই একটা মেয়েকে খুঁজছি। এই মালকে তো তুমি চেনো না বাবা। কত লোকের পকেট ফাঁক করে ছেড়ে দিয়েছে। যেই সংসারে যাবে না, সেই সংসারটা একেবারে ফাঁক করে ছেড়ে দেবে। বললে না মানে আমার মতো রাস্তার মেয়ে সংসার করার সুযোগ পাবে। হ্যাঁ, আমি তোমাকে সেই সুযোগ করে দেবো মা। তুমি কি বলছো মামা? ঠিকই বলছি রে সম্রাট, ঠিকই বলছি। আমি যে পাঁকে পদ্ম পেয়ে গেছি। সুযোগটা হাতছাড়া করা যাবে না। দিন রাত পুলিশের তাড়া খেয়ে বেশি ইনকাম হচ্ছিল না। দেখি 2-4 দিন সংসারে ঢুকে কত টাকা কামাতে পারি। আমার মনে কি বলছো তুমি? বলছিলাম কি, আমাকে চেনেন না জানেন না, কোন বিশ্বাসে আপনার ভাগ্নি বউ করে নিয়ে যাবেন বলুন তো? কেন চিনবো না? তুই তো একটা চোর, চিটিং মার, পকেট মার। এই রে কেলো করেছে, সব জেনে ফেলেছে, এখন কি হবে? আরে বাবা, এতে ভয়ের কি আছে? হ্যাঁ, ভয়ের কি আছে? তুই তো পাপের টাকা নিয়েছে সব গরিবদের দান করে দিস, পাপ আর পুণ্যকে পাশাপাশি রেখেছিস। হ্যাঁ, এত কথা আপনি জানি, জানি রে মা, জানি, আমি সব জানি। আর জানি বলেই আমি তো তোর বিয়ের ব্যবস্থা করেছি। না মামা না, এই অসম্ভবকে সম্ভব করা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু অবাস্তবকে বাস্তব করাই যে আমার কাজ ভাগ্নে। শোন সম্রাট, তোকে আমি প্রতিষ্ঠিত করবই। ওই সুন্দর মুখার্জি বিয়ে রাতে পায়েলকে তোর জীবন থেকে কেড়ে নিয়ে গেছে। শুধু তোর নয়, ও অনেক মানুষের অনেক ক্ষতি করবে। জানিস সম্রাট, ওই সুন্দর মুখার্জির কাছে আজ আমি শত্রু। যে কোনো মুহূর্তে আমাকে খুন করতে পারে। ফোনে আমাকে সেই ভয় দেখিয়েছে, তাই আমি অনেক জায়গায় সুপারিশ করেছি তুই যাতে পুলিশের চাকরিটা পেয়ে যাস। আমার দৃঢ় বিশ্বাস তুই পুলিশের চাকরি পাবি। তাই আমার অনুরোধ, তুই এই মেয়েটাকে মেনে নে ভাগ্নে। ওই মেয়েটাকে তুই মেনে নে। না মামা না, একটা চোচিং মার পকেট মার মেয়েকে আমি মেনে নিতে পারবো না। ওরে শালা, তোর এত জেদ, এই জেদ আর তোর ভাঙবই। নিজেকে মামা বাবু চেষ্টা করব মানুষের মতো মানুষ হওয়া, আর স্বামীর ঘরকে স্বর্গ গড়ে তোলা। না মামা না, একটা চোচিং মার পকেট মার মেয়ের কথা তুমি একদম বিশ্বাস করবে না। আমি চোর, আমি চিটিংবাজ, আমি পকেট মার, আর নিজে যে শালা একটা মাতাল। কোনো না কোনো কারণে তুমি মাতাল হয়েছো, আর কোনো না কোনো কারণে আমি 2 নম্বর শিখেছি। হিসাব বরাবর। চলো চলো চলো। আমাকে কি মনে করছো, কি মনে করছো ফালতু? এই যা শুনুন, এবার থেকে ও রাজি হলেও আমি কিন্তু রাজি নই। তাহলে হাত কড়া পরিয়ে সোজা লকআপে ঢুকিয়ে দেবো। মানে এই মানের কথা যখন হলো, তখন একটা কথা বলি শোনো। তবে আইনের চোখে অপরাধী। একটু আগে বিধবা সেজে তুমি পুলিশকে ধোকা দিয়েছো। এক্ষুনি তোমায় অ্যারেস্ট করব। আমি আপনাকে অনুরোধ করে বলছি, ওকে আরেকবার একটু সুযোগ দিন। সুযোগ? হ্যাঁ, সুযোগ। এই সুযোগের কথা যখন হলো, তখন একটা কথা বলি শুনুন। হ্যাঁ বলুন। মানুষকে যত সুযোগ দেবে তত সুযোগ নেবে। মানুষ খেতে পেলে শুতে চায়। তবু আপনি যখন বলছেন সুযোগ ওকে একটা আমি দেব, যদি সংসার করতে রাজি হয় তাহলে অ্যারেস্ট করবো না। এই বলো, তুমি সংসার করতে রাজি আছো? না হলে এক্ষুনি অ্যারেস্ট করবো। ওরে বাপরে, অ্যারেস্ট মানে তো শালা ডান্ডার বাড়ি। আমি তো রাজি, কিন্তু ওই মাতালটা তো রাজি নয়। এই তুমি আমায় মাতাল বললে? 100 বার বলবো, 1000 বার বলবো। পারবে তুমি মদ ছেড়ে দিয়ে প্রমাণ দিতে যে তুমি মাতাল না? তুমি পারবে?
চোর চিনিকবাজ পকেট মারি ছেড়ে দিয়ে প্রকৃত করে গৃহবধূ। আরে পারবো 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 বলি তো তোমাকে বিয়ে করতে রাজি হয়েছি। কিন্তু মদ আমি ছাড়তে পারবো না। পারবে এই মাতালটাকে মেনে নিতে? তুমি ছাড়বে না, তোমার ঘর ছাড়বে। একবার বিয়ে করে নিয়ে গিয়ে দেখো না। রাজি হয়ে যা, রাজি হয়ে যা বাবা, এতে তোর ভালো হবে। রাজি হয়ে যা সম্রাট, আমি তোকে হাত জোড় করে অনুরোধ করছি। হাত জোড় করে? তুমি আমার পাপের বোঝাটিকে আর বাড়ি দিও না বাবা, আমি রাজি। তবে আবার একটা শর্ত থাকবে। হ্যাঁ শর্ত, আমাদের বাড়িতে গেলেও আমরা কোনোদিন এক ঘরে থাকবো না, আমাদের মধ্যে কোনো স্বামী স্ত্রীর সম্পর্ক হবে না। সম্রাট আমি ঠিকই বলছি মামা। পায়েল যেভাবে আমাকে ঠকিয়েছে, এরপর কোনো মেয়েকে বিশ্বাস করা আমার পক্ষে সম্ভব নয়। তাই মহা পরীক্ষা দিতে হবে এই মেয়েটা। আমাকেও পরীক্ষা দিতে হবে। আগে ভাবো তুমি কি করবে। আমি চ্যালেঞ্জ নিতে রাজি আছি। প্রথমে তোমার মত ছাড়াবো, তারপর আমি বুঝিয়ে দেব আমি কি, আমি কে। ভালো, খুব ভালো, আমি সব কিছু বুঝে গেলাম। আর এই ঘটনার সাক্ষীও আমি থাকলাম। এই যে শুনুন, আমার সঙ্গে থানার গাড়ি আছে, চলুন আপনাদের পৌঁছে দেবো। এই যে থানার গাড়ি করে আমাদের বাড়িতে চলো। চলো চলো চলো। একদম কাছে আসবে না, দূরে দূরে থাকবে, কেমন? থানার গাড়ি করে আমাদের বাড়িতে যাবে, কোষ্ঠী পাথরে যাচাই হয়ে নিজেকে প্রমাণ করবে যে তুমি প্রকৃতকারী গৃহবধূ হতে পেরেছ। আর যদি পারো তাহলে এই সম্রাট তার ভালোবাসার কালি দিয়ে মনের খাতায় শুধু একটাই কথা লিখবে, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনের কাছে দূরে যেখানেই থাকো। আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনের কাছে দূরে যেখানেই থাকো। চোখে স্বপ্ন শুধু আমার গল্প আর পাখিদের গান শুনে শুনে, আজ এই ফাল্গুনে দুটি চোখে স্বপ্ন শুধু। আজ এই দিনটা মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনের কাছে দূরে যেখানেই থাকো। আজ এই দিনটা মনের খাতায় লিখে রাখো, আমায় পড়বে মনের কাছে দূরে যেখানেই থাকো। আমি কথা দিচ্ছি, তোমার হাত ছাড়ে আমি কোনোদিন কোথাও যাব না। আমার জন্য আমার বাবা মারা গেছে, তা আমি ভুলে গেছি, অপেক্ষা করছি কবে আমি হিটের সিনেমা করে সমস্ত দর্শকের মন জয় করতে পারবো। আমি কথা দিচ্ছি, আমার কনফিডেন্স সুযোগ পেলে আমি 1 নম্বর নায়িকা হতে পারবো। আচ্ছা পায়েল, সম্রাটের কথা তোমার মনে পড়ে না? বিন্দু মাত্র না, তাছাড়া আবল তাবল চিন্তা করতে যাবোই বা কেন? কিন্তু পায়েল, তোমাকে নিয়ে আমার বড় চিন্তা হয় জানো তো। এই ফিল্ম লাইনে আসার পর নিজেকে তুমি কতটা সুরক্ষিত রাখতে পারবে। কিন্তু তুমি দেখে নিও, এই লাইনে আসার সাথে সাথে হিরো থেকে শুরু করে ডাইরেক্টর, প্রডিউসার সবাই তোমাকে অফার করছে। বাট তুমি ছাড়া কেউ আমাকে টাচ করতেই পারবে না। পায়েল, আই লাভ ইউ সুন্দর, আই লাভ ইউ। আই লাভ, না 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 না, আই লাভ টু বলবো না, কারণ তোমার প্রতি আমার কোনো লোভই নেই। কিন্তু তুমি যা চাইবে তাতেই আমি রাজি। তাহলে একটা কাজ করে খুলে ফেলো। খুলে ফেলবো না মানে ওই যতটা খুলতে তোমার সংকোচ হবে না, ঠিক ততটা খুলে ফেলো। এই লজ্জা পেলে কিন্তু চলবে না। এই তোমার কাছে আমার কিসের লজ্জা? তাহলে শুরু করে যাক। রেডি, ইউ আর রেডি? ইয়েস রেডি। কি করছো কি করছো? দূরে 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 থাকবে। দূরে দূরে থাকবো? হ্যাঁ, কারণ এখন আমি যেটা করব সেটা করতে গেলে এই ডিসটেন্স মেইনটেইন রাখতে হবে। আচ্ছা তুমি কি করতে চাইছো বলো তো? ছবি। ছবি? হ্যাঁ, আমি তোমার কয়েকটা ছবি তুলতে চাই। মনে রেখে পায়েল, যত বেশি খুলে পৌঁছে দিতে পারবে মার্কেটে তত বেশি তোমার ডিমান্ড বাড়বে। সুন্দর তুমি? তাহলে শুরু করে যাক। রেডি, ইউ আর রেডি? আচ্ছা পায়েল, তুমি আমাকে একটা সুন্দর করে পোজ দাও দেখি, সুন্দর করে কিন্তু। ভেরি গুড ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। আচ্ছা
এবার ওই রাইট সাইড চিবুক তুলে সামনের দিকে একটুখানি ঝুঁকে ওইরকম একটা পয়সা দিয়ে আচ্ছা পায়েল, ধরো তুমি কাউকে একটা ফাইন কিস দিচ্ছ, ওইরকম একটা পয়সা দিয়ে। ছবিগুলো নিয়ে তুমি কি করবে গো? ছবিগুলো সোজা মুম্বাই পাঠিয়ে দেবো। মুম্বাই? এই আমি আর পাচ্ছি না। এই তোমাকে আরে পাই নয় তুমি আমার বুকে এসো, তোমার উন্নতি হোক। এই তোমার মধ্যে কোনো নোংরামো নেই তো? নেই তো, একদম নেই। তবু দেখো ওই শালা শুয়োরের বাচ্চা মিলন চৌধুরী আমাকে অ্যারেস্ট করানোর জন্য উঠে পড়ে লেগেছে। তুমি দেখে নিও, ওই ষোলোর লাশটা আমি ফেলে দেবো। তুমি বাদো ওইসব বাজে কথা ভেবে কোনো লাভ নেই। এখন তুমি নিজেকে নিয়ে ভাবো, কারণ কমার্শিয়াল লাইন, তোমাকে আরো সুন্দর হতে হবে। তার জন্য কি বলো, ওই জিম করো, ডান্স প্র্যাকটিস করো, বড় বড় অভিনেতা অভিনেত্রী অভিনয় দেখো। তাহলে পায়েল আমাদের মেজাজটা ঝাকাস করতে একটা নাচ গান হয়ে যাক। বিদেশে মোতি সে গেছে ফুলো সে তুঝকো সাজা দেতা। বিদেশে মোতি সে গেছে ফুলো সে তুঝকো সাজা দেতা। मैं होती रानी तो राजा तू होता। मैं होती रानी तो राजा तू होता। हीरे से मोती से गैयों से फूलों से तुझको सजा देता। अरे हीरे से मोती से गैयों से फूलों से तुझको सजा देता। अरे होती रानी तो राजा मैं होता। अरे होती रानी तो राजा मैं। ছি ছি ছি, তোমার আদরের দুলাল মদ খেয়ে বংশের মুখ ডুবাচ্ছে, তুমি ওকে কিচ্ছু বলবে না? ছোট প্রতিভা, চালুনি হয়ে কখনো ছুঁচের বিচার করা যায় না। এই কথাটা কি আমাকে বললে? তা তোমাকে বললাম নাকি দর্শক মণ্ডলকে বললাম? শোনো প্রতিভা, তুমি যদি এই বয়সে অশ্লীল পোশাক পরে ক্লাবে পার্টিতে গিয়ে বেলান্নাপনা করতে পারো, তাহলে সম্রাট এত বড় আঘাত পাওয়ার পর একটু আধটু মদ খেতে পারে। তুমি মডার্ন যুগের একটা ভূত। কি বলে প্রতিমা? আমি মডার্ন যুগের একটা ভূত? হ্যাঁ, আমি ভূত না হলে তোমার মতো একটা পেতনি আমার কপালে জুটলো কি করে? এবার আমি বাড়ি ছেড়ে চলে যাব। বিয়ের পর থেকে তো প্রায় শুনে এসেছি বাড়ি ছেড়ে চলে যাব, বাড়ি ছেড়ে চলে যাব। একদিনে তো যেতে দেখলাম না। যেদিন যাব সেদিন বুঝবে কি হারিয়েছো। এটা তুমি ঠিক বলেছো প্রতিমা। যাই হারাই না কেন, তুমি চলে গেলে আপাতত প্রাণ ভরে একটু অক্সিজেন নিতে পারবে। এ বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না। আরে যাবে আর কোথায়? যাওয়ার জায়গা থাকলে তো যাবে, মুখে শুধু তড়পানি। আমি গেলে তোমায় তিল তিল করে মারবো কি করে? মরেই তো আমি অনেক আগে গেছি প্রতিভা। যেদিন আমার প্রথম পক্ষের স্ত্রী মমতা আমাকে ছেড়ে এই পৃথিবী ছেড়ে চলে গেল, সেদিনই আমি মরে গেছি। সত্য? তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছো, দিতে পারোনি, দিতে পারোনি। তার জবাব দেবে যদি বলি আমি কি হেরেছি? তুমিও কি একটু হারোনি? তুমিও কি একটু হারোনি?
জানো প্রতিমা, সম্রাট যখন মমতার গর্বে এলো তখন সংসারে বড় অভাব, সব কিছু অভাবের মাঝখানে মুখ বুজে সহ্য করেছে, কোনোদিন সে একটা কটু কথাও বলেনি। আমি পারবো না, আমি সব পারলেও ওই সম্রাটকে আমি মানবো না। তার সম্রাটকে যখন মেনে নিতে পারবে না, এক কাজ করো, খাওয়ারের সঙ্গে বিষ দিয়ে ওকে তো মেরে ফেলতে পারো। বাবা, হ্যাঁ আরে সঞ্জু, আমি ঠিক কথাই বলেছি, না তাহলে বাবা। সব সমস্যার সমাধান হয়ে যায়। না বাবা না, দাদাকে ফিরে আনার জন্য মামা গেছি, ওকে আবার সকালের স্নেহ মায়া মমতা দিয়ে সুস্থ করে তুলতে হবে। একটা ভালো মেয়ে দেখে দাদার বিয়ের ব্যবস্থা করতে হবে। দাদার কথা মন থেকে মুছে ফেল। সঞ্জুকে সব কথা বলে কোনো লাভ হবে না প্রতিমা। তার কারণ কি জানো? রামায়ণে রামচন্দ্র জন্মেছিলেন কৌশল্যার গর্ভে, আর ভরত জন্মেছিলেন কৈকেয়ীর গর্ভে। দুজনের বাবা কিন্তু দশরথ। রামের যেদিন বনবাস হলো সেদিন ভরত রাজা হয়েও রামচন্দ্রের পাদুকা যুগল মাথায় করে নিয়ে এসে সিংহাসনে বসে রাজ্য শাসন করেছিল। অতএব বলছি প্রতিমা, এই যুগের কৈকেয়ী হে, যতই তুমি ভরতের মতো সন্তান সন্তুকে অমানুষ করার চেষ্টা করো না কেন, তাকে তুমি কোনোদিন অমানুষ করতে পারবে না প্রতিমা, কিছুতেই না। একদম ঠিক কথা বলেছো বাবা। আসলে ছোট্টবেলা থেকে আমরা দু ভাই তোমার আদর্শে অনুপ্রাণিত হয়ে বড় হয়েছি। সঞ্জু। কিন্তু বাবা, তুমি হঠাৎ তো ভেঙে পড়ছো কেন বলতো? নিশ্চয়ই দাদাকে নিয়ে কোনো চিন্তা করছো। আচ্ছা, আমি তোমায় কথা দিচ্ছি, দাদাকে আর কোনো চিন্তা করতে হবে না। দাদার বিয়ের ব্যবস্থা আমি নিজে হাতে করব। তাহলে আমার বোন শ্রেয়ার কতদিন আমার ঘরে বসে থাকবে ভাইয়া? কি ব্যাপার, আপনি এই সময় আমাদের বাড়িতে? চলে আসতে বাধ্য হলাম। মাসিমা, ও মাসিমা, আমার বোন শ্রেয়ার সঞ্জু দুজনকে খুব ভালোবাসে, তাই ওদের বিয়ের দিনটা স্থির করতে চলে এলাম। এক্ষুনি যাইছি বাবা। বলো বাবা, বলো কোন মাসের কোন দিন হলে ভালো হয়? ওটা আমি কি করে বলবো মাসিমা, ওর তো আপনারা স্থির করবেন। তবে মাসিমা, পুজোর তত্ত্ব আর বর কনের নগদ 1 লক্ষ টাকা আমি সঙ্গে করে নিই। কি তত্ত্ব এনেছো বাবা? মানে আমি সঞ্জুরটা আনিনি, কারণ ওটা শ্রেয়া নিজে পছন্দ করে কেনাকাটা করবে। তবে মেসুমশার জন্য চোস্তা পাঞ্জাবি আর আপনার জন্য একটা জম্পেশ জামদানি ঢাকাই শাড়ি। কিন্তু বিয়ে না হওয়া পর্যন্ত আমরা লিখতে পারবো না বাবা। এসব আপনি কি বলছেন? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ও মাসিমা, তাহলে ওগুলোকে নিয়ে আমি চলে যাবো? ওগুলো তুমি ফিরিয়ে নিয়ে যাবে না, সংসারে অমঙ্গল হবে। ওগুলো তুমি আমায় দাও বাবা। মা, তুমি কিন্তু সুন্দর ওর সামনে বাবাকে অপমান এই, তুই বেশি কথা বলবি না তো। দাঁড়াও, ঠিক আছে, তুমি কাজ করো, ওইগুলো আলমারিতে তুলে রাখো। আর খাট বিছানা, হ্যাঁ বাবা। ওয়াশিং মেশিন, টিভি, ফ্রিজ, আলমারি ইত্যাদি ইত্যাদি। আরে প্রতিমা, তুমি দেবো মাসিমা, দেবো। আপনার যা যা লাগবে না, আপনি একটা কাজ করুন, একটা লিস্ট বানিয়ে রাখুন। বিয়ের আগে আমি সব এক এক করে পৌঁছে দিয়ে যাবো, কারণ আমার একমাত্র বোন বলে কথা। আপনার ঘর তো আমি কানাই কানাই ভরিয়ে দেবো। তাহলে আসি মেসোমশাই। আসি ভাই সঞ্জু। আসি মাসিমা। এসো বাবা। আরে থাক বাবা, থাক। কি করছো তুমি? এসো এসো। মা, এটা তুমি কি করলে? কেন নিজের কবর নিজে খুঁড়ল?